আচ্ছা, তো আমরা গতদিন পর্যন্ত মানে গত ক্লাস পর্যন্ত ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির ওড টু অটাম পর্যন্ত পড়েছি, তাই না? ওড টু অটাম হচ্ছে একটা জি ওড। স্যার। তো আমরা দুইটা ওড পড়েছি পরপর, একটা হচ্ছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড আর একটা হচ্ছে ওড টু অটাম। তো ওড টু অটামের সামারি এবং ক্রিটিক্যাল অ্যানালাইসিসগুলো তোমাদের পড়তে বলেছিলাম, তো সবাই পড়ছো তো নাকি? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। আর এদিকে হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ চ্যাপ্টার 10 পর্যন্ত দেওয়া আছে, 12 তারিখ পর্যন্ত। পড়ছো সবাই এটা? জি স্যার। আচ্ছা। জি স্যার। আর আজকে পর্যন্ত তোমাদের লেটারের শর্ট এবং ব্রড কোশ্চেনগুলো দিয়েছিলাম। তো এটাও আশা করি সব দেখেছো। কোনো সমস্যা আছে কোনো জি কিছুতে? স্যার। আচ্ছা, তো আবারও বলছি, রাইটিং স্কিলসের যে পার্ট সি রয়েছে এখানকার ফরম্যাট টরম্যাটগুলো ভালো করে পড়বা। এবং আবারও বলছি যে তোমাদের বই থেকে যে লেটার বা নোটিশগুলো থাকবে সেগুলো একবার করে রিভিশন দিবা। কারণ এখানে দেখা যাচ্ছে লেটারের ভিন্নতা থাকে, রিপিটেশন অনেকটা কম থাকে। হ্যাঁ, ভিন্ন ভিন্ন টপিকে অনেক সময় লেটার বা নোটিশ বা মেমো এগুলো দিয়ে দেয়। রিপিট হতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে রিপিট হওয়ার পরিমাণটা কম। তো এই জন্য আমি তো যেগুলো দিয়েছি সেগুলো তো অবশ্যই ভালো করে পড়ে নিবা, তার সাথে তোমাদের বইয়ে যেগুলো আছে তার ভিতর থেকে তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে অথবা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার করে রিডিং দিবা। জাস্ট রিডিং দিবা, আর কিছু করা লাগবে না, মুখস্থ টুখস্থ করার দরকার নেই। জাস্ট রিডিং দিয়ে বিষয়গুলোকে বুঝে নিবা যে একটা লেটার যদি এই সম্পর্কে আসে তাহলে আমি কী কী এখানে লিখতে পারি। মোটামুটি একবার রিডিং দিলে স্যার অনেক কিছু স্ট্রাকচার জানা হয়ে যায়। স্যার হ্যাঁ, স্ট্রাকচার তো একই না? বলো। হ্যাঁ, স্ট্রাকচার তো যেগুলো আছে সেগুলো স্ট্রাকচার রেখে না স্যার? স্ট্রাকচার একটাই ফলো করবা। হ্যাঁ, বইয়ে ভিন্ন ভিন্ন স্ট্রাকচার থাকতে পারে কিন্তু একটা স্ট্রাকচারই তোমরা ফলো করবা, ঠিক আছে? হুম, কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এই জন্য বলছি যে লেটার আমি তো যেগুলো দিয়েছি সেগুলো তো পড়বাই, বিশেষ করে পার্ট সি এর জন্য। পার্ট এ বি এর জন্য সমস্যা না, ওগুলো যেগুলো দিচ্ছি সেগুলোই পড়বা। কিন্তু পার্ট সি এর জন্য তোমরা দয়া করে যেগুলো তোমাদের বইয়ে আছে অন্তত একবার করে একটু রিভিশন দিয়ে নিবা। ওকে, তাহলে যেহেতু লেটারের ইয়াটা শেষ, এখন আমি তোমাদের ব্রিফ, শর্ট এবং ব্রড কোশ্চেন সব লেটারের পর আসছে নোটিশ, তাই না? নোটিশটা দিয়ে দিলাম। নোটিশের যেহেতু খুবই ছোট আইটেম, কারণ শর্ট আর ব্রিফ খুবই অল্প, 2-3টা করে। পার্ট সিতেও বেশি নেই, এই জন্য এখানে আমি 7 দিন সময় দিব না, এটা সময় দিব হচ্ছে আমি 4 দিন। ঠিক আছে, 1, 2, 3, 4, 10 তারিখ পর্যন্ত এটার সময় থাকলো। ওকে, তাহলে আমরা চলে যাব। আজকে আমরা নতুন একটা পয়েম পড়বো, সেটা হচ্ছে আমাদের ড্রামাটিক মনোলগ যেগুলো আছে তার ভিতর থেকে একটা। এর পরবর্তীটা কি আছে বলো তো? ইউলিসিস। ইউলিসিস, হ্যাঁ, ড্রামাটিক মনোলগ। হ্যাঁ, ইউলিসিস আছে, ইউলিসিস প্যাট্রিয়ট। দেখি ইউলিসিসটা শেষ করবো একটু, তো আজকে হয়তো প্যাট্রিয়টটা ধরা যাবে না, আগামী দিন প্যাট্রিয়ট সহ আরও একটা ছোট কবিতা পড়ে ফেলবো, দুটা যাতে হয়ে যায়। যেমন বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, হ্যাঁ, এটা বলে রাখলাম, তাহলে ওটা হয়ে যাবে। আচ্ছা যাও, আমরা প্যাট্রিয়ট এবং এটা বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ এই দুটো পড়ার পর আমরা লিটারি টার্মস পড়বো কিছু। কারণ আমাদের আজকে কত নম্বর কবিতা চলতেছে? 11। 11, তাই তো? মোটামুটি এর উপরেরগুলো তো সব হয়ে গেছে নাকি? 1 থেকে 10 পর্যন্ত যদি আজকে পড়ি, সরি, ইউলিসিস আছে, প্যাট্রিয়ট আছে নাকি? 8 পর্যন্ত সবগুলো হয়েছে। 8-এর পর হাউ ডু আই লাভ দি হয়েছে, আর লার্নিং গ্রিফ হয়েছে, তাহলে 10টা। আর আজকে পড়বো আমরা ইউলিসিস। আচ্ছা, টেক্সটটা এর ভিতরে আছে না কি করলাম? আচ্ছা, হুম।
আচ্ছা, ভিক্টোরিয়ান ফিচার আছে, তারপরে হচ্ছে এই জন্য বলছি এটা গেল কোথায়, আলফ্রেড টেনিসন, এইটাকে একটু উপরে দিতে হবে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে পড়াটা শুরু করি। ইউলিসিস প্রধানত একটা মিথোলজিক্যাল কাহিনীর উপর ভিত্তি করে লেখা। হ্যাঁ, ইউলিসিস, এই ইউলিসিস যে নামটি নেওয়া হয়েছে সেটা আসলে নেওয়া হয়েছে হোমারের নাম শুনছো? হোমারের জি স্যার। হোমারের মহাকাব্য ইলিয়াড। ইলিয়াড আছে, তারপর হচ্ছে ওডিসি আছে, ঠিক আছে তো? এই যে দ্য ওডিসি, এই ওডিসি হচ্ছে দুটা তার মহাকাব্য আছে, ইলিয়াড এবং ওডিসি। তার মধ্যে ওডিসিটার অনুসারেই আমাদের এই নামটা নেওয়া হয়েছে, ঠিক আছে তো? ওডিসির হিরো হচ্ছে অডিসিউস, বুঝতে পারছো? জি স্যার। ইয়ে গেল কই, এই তো অডিসিউস, ঠিক আছে? এই দেখো, ইন গ্রিক অ্যান্ড রোমান মিথোলজি অডিসিউস হচ্ছে কি, ইজ আ লেজেন্ডারি গ্রিক কিং অফ ইথাকা। তিনি হচ্ছেন কি ইথাকার হিরো, মানে কি রাজা, অ্যান্ড দ্য হিরো অফ দ্য হোমার্স এপিক পোয়েম দ্য ওডিসি, তাহলে ওডিসির হিরো। ওডিসিউস অলসো প্লেইজ আ কি রোল ইন হোমার্স ইলিয়াড অ্যান্ড আদার ওয়ার্কস ইন দ্যাট সেম এপিক সাইকেল। হ্যাঁ, এই এপিক সাইকেল মানে একই ধরনের কাহিনী নিয়ে লেখা কয়েকটা বই, এটা সাইকেল বলা হয়। তাহলে প্রথম বইটা হচ্ছে ইলিয়াড আর দ্বিতীয়টা হচ্ছে ওডিসি। এখন ইলিয়াড এবং ওডিসির পিছনের কাহিনীগুলো কি সেটা আমাদের একটু জানা দরকার, ঠিক আছে তো? আমরা ইলিয়াডের বিষয়টা জেনেছি, তাই না? ইলিয়াড হচ্ছে হোমারের একটা এপিক। তা ইলিয়াড মেনলি ট্রয় নগরী নিয়ে ধ্বংসের কাহিনী নিয়ে লেখা। হ্যাঁ, ট্রয়ের। যেমন ধরো, আচ্ছা ঠিক আছে, এখন সমস্যা নেই। না, ট্রয়কে বলা হয়ে থাকে দেখো ইলিয়ন, আরেকটা নামে পরিচিত এইটা। ট্রয় প্রধানত তুরস্কে অবস্থিত বলা হয়ে থাকে, এটা একটা শহর, দেখো এই যে ভাঙা, হ্যাঁ, বিধ্বস্ত। ওয়াজ অ্যান অ্যানশিয়েন্ট সিটি লোকেটেড ইন প্রেজেন্ট ডে হিসারলিক টার্কি, তুরস্কে অবস্থিত। ধরা হয়ে থাকে দ্য প্লেস ওয়াজ ফার্স্ট সেটেলড অ্যারাউন্ড 3600 বিসি। বিসি মানে কি বিফোর ক্রাইস্ট, তাই না? অ্যান্ড গ্রু ইন্টু আ স্মল ফোর্টিফাইড সিটি অ্যারাউন্ড 3000 বিসি। হ্যাঁ, তাহলে 3000 বছর আগে, মানে যীশু খ্রিস্টের জন্মের 3000 বছর আগে, মানে এখন থেকে প্রায় 5000 বছর আগে, এই ট্রয় নগরী একটা উন্নত, ফোর্টিফাইড মানে কি একদম প্রতিরক্ষায় দুর্গ দিয়ে প্রতিষ্ঠিত একটা শহর ছিল। এবং এটা ছিল হচ্ছে দেখো, দ্যাট হ্যাজ বিন লেফট ডিভাইড ইন্টু 9 লেয়ার্স। এত প্রতিরক্ষার ব্যবস্থা ছিল যেটা ধ্বংস হওয়ার কোনো সুযোগ ছিল না। কিন্তু এটা ধ্বংসটা হলো কেন? এর পিছনের কাহিনী কি? হ্যাঁ, এর পিছনের কাহিনী কি সেটা আমরা দেখব। আমরা আজকে যে গল্পটা করব একটু গল্প হবে, হয়তো কবিতাটা শেষ হবে কিনা জানি না।
কারণ এটার সাথে আর একটা কবিতাও রিলেট আছে, যদি আমরা প্রথম থেকে একটু গল্পটা করি। দ্য গডেস অফ কোয়ারেল, মিথোলজি অনুসারে, গ্রিক মিথোলজি অনুসারে গডেস অফ কোয়ারেল আছে এরিস। নামটা একটু খেয়াল রাখো, ঠিক আছে তো? এরিস হচ্ছে কি গডেস অফ ডিসকর্ড অর কোয়ারেল। ডিসকর্ড অর কোয়ারেল মানে কি? ঝগড়া। যার সবসময় কাজ হলো কি? ঝগড়া করা। ঝগড়া। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবা, কারণ আজকের ইয়ার সাথে অন্য একটা জড়িত আছে কিন্তু, এবং এর সাথে আরও কয়েকটা বিষয়ের জড়িত আছে। তো শি ইজ অলসো নন অ্যাজ ডিসকর্ডিয়া ইন রোমান মিথোলজি। তাহলে গ্রিক মিথোলজিতে গডেস অফ ডিসকর্ড বা কোয়ারেল নামে পরিচিত, আর রোমান মিথোলজি অনুসারে ডিসকর্ডিয়া বলা হয়, মানে একই ব্যক্তি। তাহলে এখানে দেখো, এরিস ইজ নন ফর স্টার্টিং দ্য ট্রোজান ওয়ার। ট্রোজান ওয়ার ধ্বংসের পিছনে প্রধান কারণই হলো এই এরিস, ঠিক আছে তো? সেই হচ্ছে, দেখো, শি ইজ দ্য মাদার অফ ম্যানি ডেমন্স, যারা সবসময় হু কজ ইলনেস অ্যান্ড ডিসপুটস, তারা সবসময় ধ্বংস, তাই তো? তারপর হচ্ছে ঝগড়া বিবাদ ঘটায় তারা। এবং সে যে ঝগড়াটা বাঁধিয়েছিল, সে আসলে কি ঘটনা ঘটেছিল সেটার পিছনে কাহিনী দেখো। দেখো, তার সাথে একটা রিলেটেড হচ্ছে, শি ইজ নন ফর অ্যাজ গোল্ডেন অ্যাপল অফ ডিসকার্ড। গোল্ডেন অ্যাপল অফ ডিসকার্ডের সাথে সে বিশেষভাবে রিলেটেড। শি ইজ ভেরি আনপপুলার, হ্যাঁ, ইন গ্রিক মিথোলজি। কারণ কি? বিকজ শি ইজ নন ফর কজিং ট্রাবল। সে যেহেতু সবার সাথে গিয়ে সমস্যা তৈরি করে, তাই তো সবাই তাকে ঘৃণা করে, কারণ সে যেখানে থাকে সেখানেই সমস্যা নিয়ে আসে। তাহলে যে ব্যক্তি সমস্যা তৈরি করে তাকে কি আমরা পছন্দ করি বলো তো? না স্যার। পছন্দ করি না। এই হচ্ছে কারণ যে আমরা তাদেরকে পছন্দ করি না। অতএব তাকেও কেউ পছন্দ করে না। একটা গডেস হওয়া সত্ত্বেও তাকে কেউ পছন্দ করে না, কারণ তার কাজই হচ্ছে ঝগড়া তৈরি করা। তো কি কারণে ঝগড়াটা হলো? দেখো, এরিস ওয়াজ নট ইনভাইটেড টু দ্য উইডিং অফ ফেলাস অ্যান্ড থেটিস। হ্যাঁ, ফেলাস এবং থেটিসের বিয়ে হচ্ছিল অলিম্পাস পর্বতে, ঠিক আছে তো? দেখো, গডদের মধ্যে আবার বিয়ে শাদিও হতো তো তৎকালীন সময়ে। তো এখানেও সেই বিষয়টা দেখানো হয়েছে যে, এই যে মনে করো এখানে একটা বিয়ে অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে তো? মানে স্বর্গে, বা স্বর্গ বলতে সেই অলিম্পাস পর্বত বোঝায়, সেখানে মনে করো গড গডেসদের বিয়ে হচ্ছে। তো এই হচ্ছে থেটিস। আচ্ছা, বিয়ের ইয়াটা গেল কোথায়? দেখো, দুইজন দেবতার নাম হচ্ছে, একটা হচ্ছে ফেলাস, একটা হচ্ছে থেটিস। থেটিস হচ্ছে কি? দ্য ট্রোজান সাইকেলে দ্য ওয়েডিং অফ থেটিস অ্যান্ড দ্য গ্রিক হিরো ফেলাস। এইটা হচ্ছে একটা বড় ধরনের ইভেন্ট, সেটাই মেনলি এটা শুরু করায়। দেখো, তাহলে থেটিস হচ্ছে কি? দ্য ফিগার ফ্রম গ্রিক মিথোলজি উইথ ভ্যারিং মিথোলজিক্যাল রোলস। শি মেনলি অ্যাপিয়ার্স এজ এ সি নিম্ফ অথবা গডেস অফ ওয়াটার। তাহলে থেটিস হচ্ছে কি? গডেস অফ ওয়াটার, ঠিক আছে তো? ওয়াটার। হ্যাঁ। তো তার সাথে বিয়ে হচ্ছিল কার? ফেলাসের সাথে। এখন ফেলাসটাকে দেখো, ফেলাস হচ্ছে, দেখো, ইন গ্রিক মিথোলজি ফেলাস হচ্ছে ওয়াজ আ হিরো অর কিং অফ ফাথিয়া, হাজব্যান্ড অফ থেটিস, অর দ্য ফাদার অফ, দেখো, ফাদার অফ দেয়ার সান অ্যাকিলিস। তাহলে এই গ্রিক মানে ইলিয়াডের কিন্তু হিরো হচ্ছে অ্যাকিলিস। হ্যাঁ, ইলিয়াডের হিরো কিন্তু অ্যাকিলিস। তো সেই অ্যাকিলিসের পিতামাতা হচ্ছে এই ফেলাস এবং থেটিস, ঠিক আছে? তো দিস মিথ ওয়াজ অলরেডি নন টু দ্য হিয়ারার অফ হোমার। এত তাহলে এই দুজনের বিয়ে হচ্ছিল। তো বিয়ে অনুষ্ঠানে কাকে দাওয়াত দেওয়া হয়নি জানো? বলো, কাকে দাওয়াত দেওয়া? ইরিসকে। হ্যাঁ, এরিসকে দাওয়াত দেওয়া হয়নি। তাহলে যেহেতু দাওয়াত দেওয়া হয়নি, তাহলে কি ঘটনা ঘটছে বুঝতে পারছো? এখানে পুরোটা নেই, যেহেতু এই গল্পগুলোতে পুরো একটা বই হিসাবে আমরা পাই না, এই জন্য যাও। তো দেখো, তাকে কি বিয়েতে দাওয়াত দেওয়া হলো না এরিসকে। তো তখন কি ঘটনা ঘটা হলো? সে এখন ঝগড়া বাঁধানোর তালে থাকলো। হ্যাঁ, কী করে একটা ঝগড়া বাঁধানো যায়? তো তিন দেবী, বুঝতে পারছো, এক জায়গায় মনে করো গল্প করতেছিল, তা বিয়ে অনুষ্ঠান, সবাই মিলে খাওয়া দাওয়া করছে, খুব আনন্দ আয়োজন চলছে, আর এরিস তো মোটামুটি মনে করো রাগে ফুঁসতেছে। হ্যাঁ, তখন সে কী করলো? একটা গোল্ডেন অ্যাপেল নিল, বুঝতে পারছো, একটা গোল্ডেন অ্যাপেল নিল, এইরকম একটা গোল্ডেন অ্যাপেল। হ্যাঁ, এই যে আপেলটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে মনে করো গোল্ডেন একটা অ্যাপেল। হুম তো এইরকম একটা গোল্ডেন অ্যাপেল নিয়ে তার গায়ে সে লিখে দিল কি? দেখো, উইথ দ্য ইনস্ক্রিপশন ফর দ্য ফেয়ারেস্ট।
মানে আপেলটা হবে কাদের জন্য, কার জন্য বলো তো? সবচেয়ে সুন্দরীর জন্য। সবচেয়ে সুন্দরী তার জন্য। তো এখন ওই বিয়েতে উপস্থিত ছিল 3 দেবী, ঠিক আছে? একজনের নাম হচ্ছে কি দেখো, এই যে হেরা, একজনের নাম হচ্ছে অ্যাথেনা, আরেকজনের নাম হচ্ছে কি অ্যাফ্রোডাইটি। এই 3 দেবী উপস্থিত ছিল হচ্ছে এই বিয়ে অনুষ্ঠানে। তো এরা মোটামুটি মনে করো 3জনই বেশ সুন্দরী, হ্যাঁ, যেহেতু তারা দেবী। তারপরে দেখো, ইন গ্রিক মিথোলজি হেরা, অ্যাথেনা অ্যান্ড অ্যাফ্রোডাইটি আর গডেস হু রিপ্রেজেন্ট ডিফারেন্ট আসপেক্টস অফ অ্যানশিয়েন্ট গ্রিক সোসাইটি। এবার হেরাকে দেখো, হেরা হচ্ছে দ্য গডেস অফ ম্যারিজ অ্যান্ড চাইল্ড বার্থ, দ্য ওয়াইফ অ্যান্ড সিস্টার অফ জিউস অ্যান্ড রিপ্রেজেন্টস রিগাল পলিটিক্যাল পাওয়ার। তার মানে হেরা হচ্ছে ক্ষমতার দেবী, ঠিক আছে? তো রিপ্রেজেন্ট রিগাল পলিটিক্যাল পাওয়ার, সে হচ্ছে জিউসের সিস্টার অ্যান্ড ওয়াইফ, দুটো একসাথে, এবং সে হচ্ছে গডেস অফ ম্যারিজ অ্যান্ড চাইল্ড বার্থ। এটা গেল। অ্যাথেনা হচ্ছে দ্য গডেস অফ ওয়ারফেয়ার, এ হচ্ছে আবার ডটার অফ জিউস, রিপ্রেজেন্টস দ্য ওয়ারিয়ার ক্লাস, ঠিক আছে? তো অ্যান্ড কোশ্চেন্স প্যাট্রিয়ার্কাল নোশনস। আরেকটা হচ্ছে অ্যাফ্রোডাইটি দ্য গডেস অফ লাভ অ্যান্ড বিউটি, রিপ্রেজেন্ট ফার্টিলিটি অফ দ্য ল্যান্ড অ্যান্ড দ্য হারভেস্ট অ্যান্ড রিপ্রেজেন্টস লাভ অ্যান্ড ফার্টিলিটি। তার মানে আমরা ধরে নিই হেরা হচ্ছে কি ক্ষমতার দেবী, ঠিক আছে? তো অ্যাথেনা হচ্ছে সম্পদের দেবী মোটামুটি, এটাকে আমরা বলতে পারি। তারপর হচ্ছে অ্যাফ্রোডাইটি হচ্ছে বিউটির দেবী, হ্যাঁ। তো এখানে কি ঘটনা ঘটলো? ইন দ্য স্টোরি অফ দ্য জাজমেন্ট অফ প্যারিস, ও জাজমেন্ট অফ প্যারিস তো পরে আসবে। তো মনে করো এই দেবী 3জনের মাঝখানে গিয়ে আপেলটা পড়লো, তখন 3জনই দাবি করলো, দেখো হেরা, অ্যাথেনা অ্যান্ড অ্যাফ্রোডাইটি ইজ ক্লেইম দ্য অ্যাপেল, 3জনই অ্যাপেলটার দাবি করলো যে এটা আমার, কারণ আমি সুন্দরী। এখন কে বলবে কে বেশি সুন্দরী বলো? এর বিচারক কে? কেউ কি নিজেকে কম সুন্দর বলতে চায় পৃথিবীতে, বলো কোনো মেয়ে? হুম, বলো। না স্যার। হ্যাঁ, না স্যার। এখানেই ছাড়ে না। কাহিনীটা শুরু, হ্যাঁ, যে কেউ কম না। ও বলতেছে আমি সুন্দরী, ও বলতেছে আমি সুন্দরী, এইভাবে। এখন এ নিয়ে তো একটা ঝগড়া বেঁধেই গেল বিয়ের ভিতরে, হ্যাঁ। তো সেই ঝগড়ার সমাধানের জন্য কি হলো ঘটনাটা, তারা সবাই মিলে গডেস, তাই তো, গডেসদের যে প্রধান, গডেসদের প্রধান জিউস, তার কাছে নিয়ে গেল। জিউস অ্যাসাইন্ড, এখন জিউসও পারলো না, বলছে জিউস তো পারবে না কারণ দায়িত্ব নিতে, কারণ এখানে কে কে আছে বলো তো? জিউসের ওয়াইফ আছে, মেয়ে আর বউ। ওয়াইফ আছে, মেয়ে আছে, মেয়ে হ্যাঁ, আছে। আর একজন তো বাইরের একজন, তাহলে এখন কার দিকে হবে জিউস? তাই বললো এ কাজ আমার না, আমি এই দায়িত্ব নিতে পারবো না। তো জিউস অ্যাসাইন দ্য ডিসিশন টু প্যারিস আর শেফার্ড অন মাউন্ট ইডা। মাউন্ট ইডা নামে এক পর্বত আছে, তাই তো, সেই পর্বতে এক শেফার্ড থাকতো, মেষপালক থাকতো, যে ভেড়া চড়ায়। সেই মেষপালকের নাম হচ্ছে প্যারিস, তাকে দায়িত্ব দিয়ে দিল জিউস, যে যাও তোমরা প্যারিসের কাছে যাও, প্যারিস বলবে কে সুন্দরী। ঠিক আছে, এই প্যারিসটা আবার কি আমরা একটু দেখে আসি আগে। যে বেড়ায় এখানে ভেড়া চড়াচ্ছে সে কে? দেখো, ইন গ্রিক মিথোলজি প্যারিস ওয়াজ আ ট্রোজান প্রিন্স, ঠিক আছে? তো সে কে ছিল? ট্রোজান প্রিন্স। দেখো, তার বাবার নাম ছিল হচ্ছে, দেখো, কিং প্রায়াম, মানে ট্রয়ের রাজা কিং প্রায়াম অ্যান্ড ট্রয়ের রানী কুইন হেকুবা, এই 2জনের সন্তান হচ্ছে এই প্যারিস। কিন্তু প্যারিসকে তাহলে কি করা হলো, কেন শেফার্ড বানানো হলো? আর ড্রিম অ্যাবাউট হিজ বার্থ ওয়াজ ইন্টারপ্রিটেড অ্যাজ অ্যান ইভিল ওমেন, ধরা হয়েছিল যে তার মৃত্যুটা, মানে তার জন্ম হবে একটা খারাপ, মানে নিয়ে, মানে অশুভ লক্ষণ নিয়ে, যে এই ছেলে এই ট্রয় নগরীর ধ্বংস ডেকে আনবে, বুঝতে পারছো? তার জন্য কি করা হয়েছিল, তার বাবা মা এই সন্তানকে বাঁচতে দেয়নি, মানে বাঁচতে দিবে না বলে তারা কি করলো, ওই মাউন্ট এডাতে ফেলে আসলো ছোটবেলাতেই। দেখো, হি ওয়াজ লেফট টু ডাই ইন দ্য ওয়াইল্ডারনেস অ্যাজ অ্যান ইনফ্যান্ট, জন্মের পরপরই তাকে ওই মাউন্ট ইডাতে ফেলে আসা হলো। কিন্তু সেখানে আবার এক ভেড়া মেষপালক ছিল, দেখো, ওয়াজ ফাউন্ড বাই শেফার্ডস হু রেইজড হিম অ্যাজ দিয়ার ওন, সেই থেকে রাজার ছেলে হয়ে গেল কি বলো? রাজার ছেলে হয়ে গেল মেষপালক। কি মেষপালক। এখন হি ওয়াজ গিভেন দ্য নেম প্যারিস, প্যারিস নাম দেওয়া হয়েছিল, তার মানে হলো ব্যাকপ্যাক, প্যারিস, হ্যাঁ, মানে তাকে আমরা পিঠে করে মানুষ করেছি, এরকম আর কি বিষয়টা, হ্যাঁ, মানে শেফার্ডটা যেহেতু তাকে মানুষ করেছে, তো সেই হিসাবে তার নাম দেওয়া হলো প্যারিস। তাহলে সে হচ্ছে রাজার ছেলে আসলে।
তাহলে এ থাকতো কোথায়? মাউন্ট ইডাতে। সেই মাউন্ট ইডাতে সে মেষ চড়াতো এবং সেখানে মাউন্ট ইডাতে থাকতে থাকতে সে আবার এনোনি নামে, ওয়েনন বা এনোনি নামে এক যে নিম্ফ আছে, বুঝতে পারছো, তার আবার প্রেমে পড়ে যায়। বুঝতে পারছো? দেখো এনোনি বা ওয়েনন যেভাবে আমরা প্রোনাউন্সিয়েশন করি। দেখো ইন গ্রিক মিথোলজি, দেখো গ্রিক মিথোলজিতে হচ্ছে ইনোনি হচ্ছে ওয়াজ দ্য ফার্স্ট ওয়াইফ অফ প্যারিস অফ ট্রয়। দেখো তার ওয়াইফ কিন্তু, হ্যাঁ, হুম হি অ্যাবডান মানে অ্যাবান্ডান ফর হেলেন। কেন তাহলে নামটা আপাতত খেয়াল রাখতাম, মাউন্ট এডাতে থাকতো। সে হচ্ছে দেখো এসেছিল কি একটা মাউন্ট নিম্ফ। নিম্ফ বুঝো তো, নিম্ফ কি জিনিস? নিম্ফ হচ্ছে এক ধরনের মানে স্পিরিট টাইপের, ঠিক আছে, এক ধরনের স্পিরিট টাইপের যারা হচ্ছে মাউন্টে, কেউ থাকতো মাউন্টেনে অবস্থান করতো, দেখো এই যে। আর নিম্ফ হচ্ছে ইজ আ মাইনর ফিমেল নেচার ডেইটি, মানে তারা ওই দেবতাদের মতোই কিন্তু দেবতাদের থেকে একটু মাইনর, তাদের অতটা ক্ষমতা থাকে না, এই জন্য তাদেরকে নিম্ফ বলা হয়। বুঝতে পেরেছো? দেখো আর নিম্ফ জি স্যার। is a minor female nature deity in Greek folklore distinct from Greek goddesses. গডেস থেকে তার একটু আলাদা, ঠিক আছে? তো এইভাবে তাদেরকে দেখানো হতো। এখন আরেকটা বিষয়টি বলে রাখি, এদের ইমেজগুলো একটু অন্য রকমের, হ্যাঁ, তো এই জন্য সবসময় একটু একটু ওদিক ওদিক ছবি চলে আসতে পারে, ওগুলোকে আমরা অন্যভাবে নিব না, ঠিক আছে? কারণ সার্চ দিতে গেলেই দেখাচ্ছে তৎকালীন সময়ের তো আর এরকম ড্রেসভূষার ব্যাপারটা খেয়াল করা হতো না, ওই যেভাবে ইমেজ বা যেভাবে ভাবা হয়েছে ওইভাবেই ওদেরকে গুগলে বা এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এই জন্য তাহলে এই নিম্ফকে বিয়ে করেছিল, ঠিক আছে, তো প্যারিস, হ্যাঁ। তো যাই হোক, আমরা প্যারিসে চলে আসলাম। এবার জাজমেন্ট অফ প্যারিস চলে আসলো। তাহলে জিউস দায়িত্ব দিয়েছে, তাই তো কাকে? সেই আপেলের দায়িত্ব কে? সুন্দরী, সেই জাজমেন্ট দেওয়ার জন্য এই প্যারিসকে, না? দেখো জিউস চুজ প্যারিস টু জাজ আ বিউটি কন্টেস্ট বিটুইন হেরা, অ্যাথেনা অ্যান্ড অ্যাফ্রোডাইটি। প্যারিস অ্যাকসেপ্টেড অ্যাফ্রোডাইটিস ব্রাইব। এবার একটু আসি, কি ঘটনা ঘটলো। এনোনি নামে একটা কবিতা আছে, যে কবিতাতে কিন্তু এই ঘটনার সাথে সরাসরি কথা আসবে। এবার ওই তিন বিউটিফুল গডেস মানে গডেস আসলো প্যারিসের কাছে। প্যারিস এখন কাকে সুন্দরী বলবে বলো? কাকে সুন্দরী বলবে? সবাই তো এখানে সুন্দরী, সবাই তো সুন্দরী, এখন কে কাকে বলা হবে? তো এখন সবাই তাকে ঘুষ দেওয়া শুরু করলো, ঠিক আছে। তো হেরা বলল, আমি তোমাকে রাজা বানিয়ে দেবো, মানে শক্তিশালী ক্ষমতাশীল, তাই তো, একটা রাজা তোমাকে বানিয়ে দিব, তুমি এই পৃথিবীর কি রাজা হয়ে যাবে তুমি যদি আমাকে সুন্দরী বলো। তারপরে অ্যাথেনা বলল যে তোমাকে আমি সম্পদশালী বানিয়ে দিব, ঠিক আছে, তো তোমাকে আমি সম্পদ দিব, প্রচুর সম্পদ দিব, তোমাকে আমি ধনী বানিয়ে দিব, হ্যাঁ। এরকমভাবে সবাই তাকে ঘুষ দেওয়া শুরু করলো। আর অ্যাফ্রোডাইটি বলল, এই যেহেতু গডেস অফ বিউটি, লাভ, ম্যারিজ, সে বলল যে আমি তোমাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী নারীর সাথে, উইমেনের সাথে তোমার বিয়ে দিব। এখন প্যারিস কাকে চুজ করবে এই তিনজনের মধ্যে? বলো, সে কি হতে, কোনটা আগে দরকার? সুন্দরী নারীকে হ্যাঁ, বিয়ে করবে। তাহলে সুন্দরী নারীর জন্য মানুষ রাজ সিংহাসনও ছেড়ে দিচ্ছে নাকি, অনেক রাজা, হ্যাঁ, এর জন্য সুইসাইডও করতেছে। আর সম্পদও পাওয়া যাবে, সম্পদের অত দরকার নেই, সম্পদ দিয়ে কি করবে নাকি? তো এই জন্য প্যারিস কার দিকে হলো বলো তো শেষ পর্যন্ত? 3 নাম্বার জানে। অ্যাফ্রোডাইটির দিকে হলো। তারতে কি বললো অ্যাফ্রোডাইটিকে, তাহলে আপেলটা দিয়ে দিল। দেখো এই যে প্যারিস অ্যাকসেপ্টেড অ্যাফ্রোডাইটিস ব্রাইড টু হেল্প হিম উইন দ্য মোস্ট বিউটিফুল উইমেন। এখন উইমেন, এই বিউটিফুল উইমেনটাকে, এবার চলে আসি যে বিউটিফুল উইমেনটাকে। গ্রিক মিথোলজি মতে বিউটিফুল উইমেন হলো হচ্ছে এই হেলেন, হেলেন। ঠিক আছে। তো দেখো ইন গ্রিক মিথোলজি হেলেন অফ ট্রয় ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল উইমেন ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ইনডাইরেক্ট কজ অফ ট্রোজান ওয়ার। সে কিন্তু সরাসরি সাথে যুক্ত না, কিন্তু মেন যুক্ত ছিল সে এরিস, নাকি এরিস তো ঘটনাটা ঘটাইছে, সেখান থেকে হেলেন জুড়ে গেল প্যারিসের সাথে। দেখো এবার একটু খেয়াল করো, শি ওয়াজ দ্য ডটার অফ জিউস, সেও কিন্তু আবার জিউসের ডটার, তার মানে অ্যাফ্রোডাইটির কি বোন হবে না? এসব অ্যাফ্রোডাইটি বলতেছি, জি হ্যাঁ, স্যার। ইয়া, জি ওই যে স্যার। কি জানো, অ্যাফ্রোডাইটি বলতেছি, অ্যাথেনা, হ্যাঁ। তাহলে শি ওয়াজ দ্য ডটার অফ জিউস দ্য কিং অফ গডেস, কিন্তু মা আলাদা ওদের। তাহলে জিউস এবং লেডা হচ্ছে একটা মর্টাল কুইন বা একজন উইমেন, পৃথিবীর উইমেন, তাকে পছন্দ হয়েছিল জিউসের, জিউস তাকে বিয়ে করে ফেললো, দিয়ে তাদের যে মেয়ে হলো, তাদের দুটো মেয়ে হয়েছিল, একটা দেখো একটা হচ্ছে হেলেন
তাই তো, একটা হচ্ছে ক্লাইটামেন্সট্রা, এই দুইজনই বিউটিফুল ছিল। হুম। তো এই যে দেখো, এই যে এই যে এখানে দেখা যাচ্ছে সিস্টার অফ ক্লাইটামেন্সট্রা। হ্যাঁ। তো এখানে কি ঘটনা ঘটলো, প্রথমে এই হেলেনের বিয়ে হয়েছিল কিন্তু মেনেলাসের সাথে, দ্য কিং অফ স্পার্টা। ঠিক আছে, তো কিং অফ স্পার্টা হচ্ছে মেনেলাস, এই মেনেলাসের সাথে মেনলি হেলেনের বিয়ে হয়েছিল। কিন্তু ঘটনাটা ঘটলো কি, এই যে প্যারিসকে তো ঘুষ হিসাবে হেলেনকে দেওয়া হলো, কিন্তু ওই হেলেনের তো অলরেডি বিয়ে হয়ে গেছে। এখন কিভাবে তার সাথে সম্পর্ক হবে, কিভাবে হেলেনকে বিয়ে দিবে প্যারিসের সাথে? তখন অ্যাফ্রোডাইটি করলো কি, প্যারিসকে শিখাই দিল, তাই তো, যে সে যাতে গেস্ট হিসাবে মেনেলাসের বাসাতে যায়। তো সেখানে যায়, গিয়ে থাকতে থাকে। মেনেলাসও তার কাজের পরে ইয়াতে বাইরে চলে যায় এর ভিতরে। আর যেহেতু অ্যাফ্রোডাইটি গডেস তো আছেই, গডেসদের সহায়তায় হেলেনের সাথে প্যারিস একটু রিলেশন হয়ে যায়, এবং প্যারিস কি করে, পালিয়ে আসে। দেখো, ফ্লিড টু ট্রয় উইথ প্যারিস। হেলেন করলো কি, প্যারিসের সাথে চলে আসলো কোথায়, ট্রয়ে। ট্রয়ে। এইবার সে যে পালিয়ে আসলো, সে পালিয়ে আসার কারণে এই যে মেনেলাস তো ছিল স্পার্টার কি, রাজা। রাজা। এখন সে তো আর এটা মেনে নিবে না, নেবে কি বলো? হুম। দেখো, হাউ ওয়াজ হেলেন ম্যারিড টু মেনেলাস, এটা একটু মানে অনেক গল্প আছে, হ্যাঁ, গল্পগুলোর সাথে আচ্ছা, সংক্ষেপে এটা দেওয়া নেই, আমরা ওটা দেখি তাহলে। তাহলে কি দাঁড়ালো, যে সে পালিয়ে গেল। আর যখন পালিয়ে গেল, তখন মেনেলাস করলো কি, ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। দেখো, হার ইলোপমেন্ট উইথ প্যারিস স্পার্ক দ্য ট্রোজান ওয়ার। এটা হয়েছিল 10 বছর, আর 10 ইয়ার কনফ্লিক্ট বিটুইন গ্রিস অ্যান্ড ট্রয়। তাহলে ট্রয় এবং গ্রিসের মধ্যে যুদ্ধ কিভাবে হলো, কারণ এখানে একটু বিষয়টা বলে রাখা হোক যে হেলেন যেহেতু সুন্দরী ছিল, বুঝতে পারছো? দেখো, ম্যারিজ অফ হেলেন, এখন একটু খেয়াল করো যে কিভাবে তার হেলেনের বিয়ের কারণে যুদ্ধটা কেন হলো, তার পিছনে একটু কারণ। প্রথমত পালিয়ে গেল, কিন্তু মেনেলাসকে কিভাবে এত শক্তিশালী হলো? দেখো, ইন গ্রিক মিথোলজি হেলেন অফ ট্রয় ম্যারিড মেনেলাস কিং অফ স্পার্টা আফটার আ কন্টেস্ট অ্যামং ম্যানি সুটার্স। মানে কি, অনেকেই হেলেনকে বিয়ে করতে চাইতো। দেখো, হেলেন অরিজিনালি ছিল হচ্ছে কি, কারিয়া, কার ডটার, জিউস জিউসের এবং মেয়ে। লেডা। মেরে। কিন্তু লেডা আবার ছিল হচ্ছে টিন্ডারাসের ওয়াইফ। সে ছিল কি, সে রাজা ছিল, কিন্তু যেহেতু লেডাকে জিউসের পছন্দ হলো, কারণ লেডা তো ছিল কুইন, তাই না, রানী ছিল। তো পছন্দ হওয়ার পর তার সন্তান একটা, তার সাথে রিলেশন হয়, ফিজিক্যাল রিলেশন হওয়ার কারণে এই লেডার একটা মেয়ে হলো হচ্ছে হেলেন। তাহলে সেই হিসাবে জিউস হচ্ছে তার অরিজিনাল বাবা, কিন্তু আপাতত এটা তো আর টিন্ডারাস জানে না, কারণ জিউস তো গড, তাই না, সে তো অদৃশ্য, সে তো আর জানে না, সে মনে করে তার সন্তান। সেই হিসাবে কিন্তু টিন্ডারাস হেলেনকে মানুষ করে। তাহলে দেখো, টিন্ডারাস হেলেন্স ফাদার, খেয়াল করো, মেড অল দ্য শুটার সোয়ার অ্যান্ড অর্থ। অনেকেই যেহেতু সুন্দরী ছিল, তো সবাইকে করলো কি, প্রতিজ্ঞা করাই নিল যে আমার আমার মেয়ে তো একটা, কিন্তু আপনারা সবাই আমার মেয়েকে ভালোবাসেন বা বিয়ে করতে চান, কিন্তু ব্যাপার তো হলো আমি সবার সাথে তো আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। তো আপনাদের সাথে একটা প্রতিজ্ঞা থাকলো যে লটারি হবে একটা সিস্টেমে, সেটা এখন আলোচনা করছি না। তো এর ভিতরে যার নাম উঠবে সেই হচ্ছে আমার মেয়ের সাথে তার বিয়ে হবে। কিন্তু সবাইকে প্রতিজ্ঞা করতে হবে যে আমার মেয়ের সাথে যার বিয়ে হবে, কোনো বিপদে পড়লে আমার মেয়ে এবং তার হাজব্যান্ডকে আপনাদের সবাইকে রক্ষা করতে হবে। ঠিক আছে, দেখো, মেড অল দ্য সুইটার সোয়ার অ্যান ওথ টু ডিফেন্ড হেলেন অ্যান্ড আর হাজব্যান্ড। ঠিক আছে, তো তাহলে যারা হেলেনকে বিয়ে করার জন্য গিয়েছিল সবাই প্রতিজ্ঞা করলো যে ঠিক আছে, আমরা হেলেনকে পাই আর না পাই, তাদের বিপদে আমরা সাথে থাকবো এবং তাকে সাহায্য করব। ঠিক আছে তো?
তো সেই হিসাবে ওই এলাকার যত রাজা ছিল, তারপরে হচ্ছে প্রিন্স ছিল, যেহেতু সবাই পছন্দ করতো হেলেনকে, তো সবাই এই প্রতিজ্ঞাটা করলো। কিন্তু টিন্ডারাস সেই সিস্টেমের মাধ্যমে শুধু একজনকে চুজ করলো এবং নামটা আসলো কার? মেনেলাস, তাই তো, কিং অফ স্পার্টা। সে মোটামুটি হাজব্যান্ডের মানে হেলেন হয়ে গেল, মানে হেলেনের হাজব্যান্ড হয়ে গেল, আর হেলেন বিকেম দ্য কুইন অফ স্পার্টা। তাহলে এখানে পিছনে কি কারণ থাকলো না? দেখো, জি হ্যাঁ, জি স্যার। তাহলে এখানে হেলেন মেনেলাস ইভেনচুয়ালি বিকেম কিং অফ স্পার্টা আফটার টিন্ডারাস স্টেপ ডাউন। হ্যাঁ, তাহলে এখন বাকিটা হলো কি, হেলেনকে রক্ষা করতে হবে, তার হাজব্যান্ডকে রক্ষা করতে হবে। এর পিছনে কি হলো? প্রিন্স, দেখো এই গল্পটার সাথে কি আমার কীভাবে রিলেটেড। প্যারিস আ প্রিন্স অফ ট্রয় অ্যাবডাক্টেড হেলেন, মেনেলাস সট হেলেন্স রিটার্ন, হুই স্পার্ক দ্য ট্রোজান ওয়ার। এখন মেনেলাস চাচ্ছে হেলেনকে ফিরিয়ে আনতে হবে। এ কারণে ওই যে সবাই না, মোটামুটি যারা প্রতিজ্ঞা করেছিল যে তার বিপদের সময় রক্ষা করব, তখন এরকম ওইখানকার যত রাজা ছিল, তাই তো, বা প্রিন্স ছিল, সবাই কি করলো? এখন তো রক্ষা করবে নাকি? এখন সবাই স্যার। মিলে এখন যুদ্ধ ঘোষণা করলো কার বিরুদ্ধে? ট্রয়ের ট্রয়ের বিরুদ্ধে। বিরুদ্ধে। আচ্ছা, এখন এখানে মেন ভূমিকা পালন করে হচ্ছে গ্রিক। দেখো, হ্যাঁ, এই হিসাবে সবাই যুদ্ধে গেল ট্রয়ের ওখানে, এবং সেখানে 10 বছর ধরে যুদ্ধ হলো। কত বছর? 10 বছর ধরে যুদ্ধ হলো। এবং আলটিমেটলি অ্যাকিলিসের কারণে, অ্যাকিলিসও ছিল কিন্তু হিরো, তারপর হচ্ছে যে আমাদের ওডিসিউস, তাই তো, ইথাকা তার রাজা, তাই তো, মেনেলাস আছে, আগামেমনন আছে, ঠিক আছে তো, এরকম আরও বিভিন্ন দেশের রাজা সেখানে গেল যুদ্ধ করার জন্য। এবং শেষ পর্যন্ত দেখো, দ্য গ্রিক্স ওন দ্য ওয়ার বাই ট্রিকিং দ্য ট্রোজানস ইনটু ব্রিঙ্গিং দ্য ট্রোজান হর্স ইনটু দ্য সিটি। তোমাদের 4th ইয়ারে আছে হচ্ছে ইলিয়াড। ইলিয়াডে বোঝা যাবে যে আসলে কি ঘটনা ঘটেছিল। তো সেই হিসাবে কি দাঁড়ালো বিষয়টা, যে পুরো শহরটাই ধ্বংস হয়ে গেল, ট্রয় নগরী পুরো ধ্বংস হয়ে গেল। কার কারণে? বলো। এরিসের কারণে। প্যারিসের কারণে। এরিসের কারণে, তাই তো। আলটিমেটলি পুরো ঘটনার পিছনে কারণ হচ্ছে কি? এরিস। হ্যাঁ, অতএব দিস লেড টু দ্য ট্রোজান ওয়ার। তাহলে যুদ্ধের কাহিনী পর্যন্ত, যুদ্ধের কাহিনীটা হচ্ছে ইলিয়াড, কিন্তু আমরা যে ইউলিসিস পড়ব, এই ইউলিসিসের যে ওডিসিয়াস যে কাহিনীটা, এ কি হচ্ছে? এ হচ্ছে ইথাকার রাজা নাকি, এবং সে কি ট্রয় নগরীতে গেল যুদ্ধ করতে। সে যুদ্ধ করে যখন ফিরে আসছিল, এই ফিরে আসার পিছনের কাহিনীটাই হচ্ছে এই অডিসির কাহিনী। ঠিক আছে তো? স্যার, হেলেনের হচ্ছে বায়োলজিক্যাল ফাদার তাহলে কি? আমি শুনতে পারিনি, জিউস নাকি টিন্ডারাস? বায়োলজিক্যাল ফাদার কে হবে? হ্যাঁ মানে হেলেনের। হ্যাঁ, বুঝতে পারছি। এখন কে হতে পারে? যে পালন করে সে কি বায়োলজিক্যাল হয়, নাকি যার দ্বারা হয় সে বায়োলজিক্যাল হয়? জি স্যার, মানে ওইটাই আমি শুনতে পারিনি, মানে কার নামটা বলছিলেন আপনি? টিন্ডারাস, টিন্ডারাস। টিন্ডারাস হচ্ছে ইয়া, মানে ফস্টার ফাদার, ঠিক আছে। আর জিউস হচ্ছে কি তার, জি, বায়োলজিক্যাল। হ্যাঁ, যার মাধ্যমে হয়েছে। এখন এটা তো আর টিন্ডারাস জানতো না যে এটা জিউসের মাধ্যমে হওয়া। কথা বুঝতে পেরেছো? ওকে। হ্যাঁ। ওকে স্যার। তো তাহলে এই অডিসি হচ্ছে কি? দেখো, অডিসি হচ্ছে ইজ ওয়ান অফ দ্য টু মেজর অ্যানশিয়েন্ট গ্রিক এপিক্স পোয়েমস অ্যাটিভিট টু হুমার। ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সার্ভাইভিং ওয়ার্ক। এখানে কি ঘটনা ঘটেছিল দেখো, দ্য ওডিসি ইজ ডিভাইডেড ইন 24 বুকস, এবং এখানে দেখানো হয় ইট ফলোজ দ্য গ্রিক হিরো অ্যান্ড দ্য কিং অফ ইথাকা ওডিসিও অ্যান্ড হিজ হোম কামিং। তাহলে 10 বছর যুদ্ধ করে তারা বাড়িতে ফিরে আসছিল, ঠিক আছে, ট্রোজান ওয়ারের পর। হিজ জার্নি ফ্রম ট্রয় টু ইথাকা লাস্ট অ্যান অ্যাডিশনাল 10 ইয়ার্স। তাহলে যুদ্ধ করতে গিয়ে লেগেছিল, মনে করো যখন তারা গিয়েছিল তখন কত বছর লাগতে পারে সেটা উল্লেখ নেই, কিন্তু যুদ্ধ হয়েছিল কত বছর? 10 বছর। আবার সে 10 যখন বছর। ইথাকাতে ফিরে আসলো তখন কত বছর লাগলো? 10 বছর। 10 বছর। তাহলে টোটাল কত বছর সে বাইরে ছিল? 20 বছর। 20 বছর নাকি। সুতরাং ডিউরিং হুইচ টাইম হি এনকাউন্টার্স ম্যানি পেরিলস অ্যান্ড অল অফ হিজ ক্রুমেটস আর কিল্ড। এখানে কিন্তু আমরা অনেক এই শুধু গ্রিক মিথোলজির উপর ভিত্তি করে তোমাদের সাহিত্যের অনেকগুলো আছে, যেমন লোটাস ইটার্স আছে ওডিসি নিয়ে, ইউলিসিস নিয়ে, ওয়েনন আছে, আ প্রেয়ার ফর মাই ডটার আছে না, তো তোমাদের ওখানে কিছু রেফারেন্স আছে। আবার এই যে ইউলিসিস পড়ছি, এটা তো আছেই। ইন ওডিসিউস লং অ্যাবসেন্স, দেখো,
দীর্ঘদিন, কত বছর, 20 বছর। আমি মনে করি আজকে আমার বিয়ে হলো, 20 বছরের জন্য আমি চলে গেলাম কোথাও। তাহলে আমার ওয়াইফের বয়স যদি 25 বছর হয়, তাহলে আমি যখন ফিরবো তখন তার বয়স কত হবে? 45। হ্যাঁ, 45 বছর। মনে করো ওই সময় আমার একটা সন্তানও হয়েছিল হয়তো, সন্তান হওয়ার আগেই আমি চলে গেছি। ঠিক আছে, তো সন্তান জন্ম ভূমিষ্ঠ হওয়ার আগে আমি চলে গেছি, তাহলে তার বয়স কত হবে? তার বয়স মোটামুটি 20 বছর, নাকি? তাই বলতেছে এইখানে ইউলিসিসের কাজ বলছে, ইন অডিসিউস লং অ্যাবসেন্স হি ইজ প্রিজিউম ডেড। সবাই তাকে ধরে নিয়েছে সে মনে হয় যুদ্ধে মারা গেছে, সে আর ফিরবে না। লিভিং ইজ ওয়াইফ, তখন তার এরকম ইন্টারনেট মোবাইল ফোন ছিল না যে স্মার্টফোন থাকলে আমরা না হয় ভিডিও কলে দেখা করতাম, নাকি? যে আমার ওয়াইফ কেমন আছে, আমার ছেলে কেমন আছে, আমরা ভিডিও কলে কথা বলতাম, দেখতাম। কিন্তু তখন তো আর সেই সুযোগ নেই, আছে? সে যে গেছে গেছে, সংবাদ কে নিয়ে আসবে, কোথায় গেছে সে? তা লিভিং হিজ ওয়াইফ পেনিলোপি অ্যান্ড সান টেলিমেকাস, দেখো তার ছেলে হচ্ছে টেলিমেকাস এবং তার ওয়াইফ পেনিলোপিকে রেখে চলে গেছে টু কন্টেন্ট উইথ আ গ্রুপ অফ আনরুলি শুটার্স। এই পেনিলোপিকে আবার পাওয়ার জন্য, যেহেতু মনে করতেছে যে অডিসিউস মারা গেছে, এই জন্য তাকে বিয়ে করার জন্য আনরুলি শুটার্স কম্পিটিং অফ পেনিলোপিস হ্যান্ড ইন ম্যারিজ। কিন্তু পেনিলোপি সেটা গ্রহণ করেনি। সে ভাবছে আমার হাজব্যান্ড বেঁচে থাকুক আর না থাকুক, আমি তার হিসাবেই থাকবো। তো সেই হিসাবে 20 বছর পর যখন সে ফিরে আসলো, দেখো যে ওয়াইফ তার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করে আছে না, যে ধৈর্য ধরে তার জন্য তারা কি করে আছে, তার জন্য ছেলে, ওয়াইফ, দেখো এই যে সবাই তাতে দেখো ফুল নিয়ে আসছে, হ্যাঁ, পেনিলোপির কাছে, হ্যাঁ, যাতে তাকে বিয়ে করে। তাহলে ইন গ্রিক মিথোলজি দ্য শুটার্স অফ পেনিলোপি, দেখো আর ওয়ান অফ দ্য মেইন সাবজেক্টস অফ হোমার্স ওডিসি। হ্যাঁ, ইন দ্য ওডিসি হোমার ডেসক্রাইব ওডিসিউস জার্নি হোম ফ্রম ট্রয় প্রায়র টু দ্য ট্রোজান ওয়ার। ওডিসি ওয়াজ দ্য কিং অফ ইথাকা, গ্রিক, এটা গেল। When he differs from Ithaca to fight for the Greeks in the war, he leaves behind a newborn child Telemachus and his wife Penelope. All the most surviving Greek soldiers return shortly after the end of the fighting. সবাই মোটামুটি তাড়াতাড়ি ফিরে আসলেও Odysseus does not return to Ithaca until 10 years after the end of the Trojan War. During long absence, unmarried young men started to suspect that Odysseus died in Troy or on the journey home. সে হয়তো মারা গেছে। Under the pretense of courting Penelope, these youths, called the suitors, take up residence in Odysseus' home and vie for her hand in marriage. হ্যাঁ, বিয়ে করার জন্য সবাই প্রতিযোগিতা শুরু করে দেয়। Rather than simply rejecting the suitors, Penelope devised a plan to delay their courtship. হ্যাঁ, একটু ডিভাইস করে যে একদম ছেড়ে দিব না, ওরা যেন আশেপাশেই থাকে, যদি আমার হাজব্যান্ড সত্যি না আসে তখন দেখা যাবে। She claims she will choose a husband after she has finished, দেখো, weaving a funeral shroud to present to Odysseus' father Laertes। হ্যাঁ, তাহলে অডিসিউস ফাদার, দেখো, টু অডিসিউস ফাদার ল্যাট্রেস, তাহলে একটা শ্রাউড বা ফিনারেল, একটা বোনার কাজ নিয়েছে সে, যে যতদিন না আমি এটা বনে শেষ করতে পারবো ততদিন পর্যন্ত আমি কাউকে বিয়ে করবো না। ফর 3 years পেনিলোপি উইভস দ্য শ্রাউড ডিউরিং দ্য ডে অ্যান্ড আনরাভেল ইট অ্যাট নাইট। তাই তো, দিনের বেলায় বোনাতো আর রাতের বেলায় খুলে ফেলতো, বুঝতে পারছো? রাতের বেলায় খুলে ফেলতো আর দিনের বেলায় কি করতো, ওইটাকে বোনাতো। Awaiting her husband's return, the suitors learn of Penelope's delaying tactic when one of his maidservant, এটা বলে দেয় আর কি, হ্যাঁ, মেলান্থো reveals it to her lover, হ্যাঁ, ইউরিমেকাস এর কাছে বলে দেয়। Upon finding out, the suitors demand that she choose a husband from among them, যে একটা হাজব্যান্ড খুঁজে নিতেই হবে। যাই হোক, the suitors behave badly in Odysseus' home, drinking his wine and eating his food, সবাই সব কিছু শেষ করছিল। Odysseus' son Telemachus, now a young man, is frustrated with the suitors. Telemachus lament to Athena, disguised as minutes of one of Odysseus' guest friends, Athena। অ্যাথেনাকে, তাহলে এই যে, তাহলে ওডিসিউস কোন দেবতার পানে হবে বলো তো, কোন দেবতা ওডিসিউসদের দিকে হবে? জিউস। না, জিউস তো না, দুইজন না, যারা মোটামুটি হেলেনকে যে নিয়ে গেল, তাই তো, হেলেনকে যে নিয়ে গেল সেটা ছিল কি অ্যাফ্রোডাইটি, নাকি? তাহলে বাকি দুইজন হেরা এবং অ্যাথেনা, এরা নিশ্চয়ই তাহলে এই ইয়াদের দিকে হবে, মেনেলাসদের দিকে হবে, নাকি? কারণ এটা তো তার বিপরীতে চলে যাচ্ছে। জি স্যার। সেই হিসাবে অ্যাথেনা এদেরকে সাহায্য করতো। যুদ্ধের ইলিয়াড পড়লে বুঝতে পারবা যে একবার গডেস এদিকে একবার ওদিকে, মানে দুই দিকে সাহায্য করছে। That was about the suitors. In return, Athena urges Telemachus to stand up to the suitors and set out in search of his father. দেখো, in return Athena urges Telemachus, বললো তুমি স্ট্যান্ড আপ টু দ্য শুটার্স, এদের বিরুদ্ধে প্রতিবাদ করো, অ্যান্ড সেট আউট ইন সার্চ অফ হিজ ফাদার। ওয়ান্স ওডিসিউস রিটার্ন হোম
আফটার অ্যাথেনা ইনিশিয়ালি ডিসগাইজ হিমসেলফ অ্যাজ এ বেগার সো হি ক্যান প্লট হিজ রিভেঞ্জ ইন সিক্রেট। এই যে হ্যাঁ, অ্যাথেনায় তো মেন কাহিনী। হিজ সান টেলিমেকাস টেল হিম দ্যাট দেয়ার আর এত শুটার্স আর ভাবে 108 52 ফ্রম বিভিন্ন জায়গা থেকে। যাই হোক, পরবর্তীতে টেলিমেকাস কী করে, টুগেদার দেখো অডিসিউস, টেলিমেকাস, ইমেউকাস অ্যান্ড দেখো ফিলোস্টিসাস, হ্যাঁ, কিল দ্য শুটার্স অ্যান্ড দ্য ডিসলয়াল মেড সার্ভেন্ট ফর রিজনস অফ ওরাল প্রেজেন্টেশন ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তাহলে 20 বছর হয়ে যায়, পরবর্তীতে ফিরে আসে 20 বছর পরে। তা ফিরে আসার পরে যে রাজ্য সে পাচ্ছে, যে দেশ যে পাচ্ছে, তার ওয়াইফ, তার সন্তান, এই নিয়ে তার যে অবস্থান, সেটাকে এখানে মেনলি আমরা এখন দেখব। তাহলে ওখানে নামটা হচ্ছে অডিসিউস, আর এখানে নাম হচ্ছে কি, ইউলিসিস। আর দুইজন কি এক ব্যক্তি? হ্যাঁ, দুজন এক ব্যক্তি। ইনি ইউলিসিস নাম দিয়েছেন, নামটা চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। হুম। ঠিক আছে স্যার। তাহলে আমরা একটু গল্পটা, পিছনের গল্পটা একটু পড়ার চেষ্টা করলাম, কারণ এখানে কিছু রেফারেন্স আছে যেগুলো তোমাদের হয়তো লাগবে এখন। আচ্ছা, একটু ওয়েট করো। আচ্ছা, তো মনে করো এখন আমাদের ইউলিসিস ফিরে আসছে। ফিরে এসে মোটামুটি যুদ্ধ টুদ্ধ করে, আরও যারা শুটার ছিল তাদেরকে হত্যা টত্যা করে, দেশ থেকে বিতাড়িত করে, মোটামুটি দেশকে এখন শান্ত করে তুলেছে আর কি। কিন্তু 20 বছরে যার সংগ্রাম করে অভ্যাস, এবং তার বয়স এখন মনে করো সে এখন প্রায় বৃদ্ধ পর্যায়ে, নাকি ওল্ড হয়ে গেছে, আইডল অবস্থায় বসে থাকা। এখন যেহেতু ছেলে বেশ বড় হয়ে গেছে, ছেলেই মোটামুটি রাজ্য পরিচালনার ভার নিয়েছে, সেই পরিচালনা করতেছে, তাহলে আর তো কোনো কাজ টাজ নেই। তাহলে যে ব্যক্তি খুব কাজের লোক, হ্যাঁ, খুব কাজ টাজ পছন্দ করে, তার কি বসে দিনকাল যায় বলো তো? না স্যার। 10 বছর সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, আরও 10 বছর বিভিন্নভাবে সংগ্রাম করে সে বাসায় পৌঁছেছে। এই অবস্থায় এই বাসায় চুপচাপ বসে থাকতে আর ভাল লাগছে না তার, কি করা যায়? হ্যাঁ, তাই বলছে দেখো, ইট লিটল প্রফিটস। তাহলে ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং, হ্যাঁ, যে একজন অলস রাজা হিসাবে কি করা, বাই দি স্টিল হার্থ অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস ম্যাস্ট উইথ অ্যান এজেড ওয়াইফ। চিন্তা করো, ম্যাস্ট উইথ অ্যান এজেড, এখন ওয়াইফকে এজেড বলতেছে, এজেড ওয়াইফ। আই মেট অ্যান্ড ডোল আনইকুয়াল লজ আনটু আ স্যাভেজ রেস, যারা কি করে, দ্যাট হোর্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি। হ্যাঁ, তাহলে একটা অলস রাজা হিসাবে এই যে শান্ত হার্ট, মানে কি চুলা, এখানে চুলা বলতে কি চুলা বোঝাবে নাকি পরিবার বোঝাবে বলো তো? পরিবার বোঝাবে। হ্যাঁ, পরিবার। তাহলে এই যে শান্ত পরিবেশ, যেখানে কোনো সোলপোল নেই, যেখানে কোনো উত্তেজনা নেই, যেখানে কোনো মানে সংগ্রাম নেই, এইরকম একটা জায়গায় চুপচাপ বসে থাকা, সময় কাটানো, তার কাছে মনে হচ্ছে কোনো প্রফিট নেই, লাভ নেই। কারণ কি, অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস, তাহলে একদিকে হচ্ছে স্টিল হার্থ, আর একদিকে হচ্ছে ব্যারেন ক্র্যাগস। ক্র্যাগস মানে বুঝি তো, ব্যারেন মানে কি বলো? অনুর্বর। অনুর্বর, তাই তো। কারণ কি, তার রাজ্যের নাম কি জানো? ইথাকা। ইথাকা, তাই তো। তাহলে ইথাকার নগরীটা হচ্ছে একটু পর্বতময়, ঠিক আছে তো, এবং মানে এখানে চারিদিকে মানে কি বলবো, এক ধরনের হার্শ এনভায়রনমেন্ট থাকে। এই জন্য এখানে মানে কি বলবো, ফসল টসল খুব একটা হয় না, ব্যারেন, তাই তো। তাই বলতেছে এখানে কাজ করারও কিছু নাই। হ্যাঁ, দেখো ইথাকা, এই দেখো এটা হচ্ছে আইল্যান্ড টাইপের। হ্যাঁ, ইট ইজ দ্য স্মলেস্ট অফ আয়োনিয়ান আইল্যান্ডস ইন গ্রিস। দেখি তো, এইরকম একটা দেখো, এই যে একটা শহর, এই যে পাহাড়ে অবস্থিত, এইখানে হয়তো ছিল। দেখো কীভাবে ট্রয় নগরীর যুদ্ধ গেছে, এইখান থেকে এখানে 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 কীভাবে দেখাচ্ছে। হ্যাঁ,
তা এই শহরের এগুলোকে বলা হচ্ছে ব্যারেন ক্র্যাগ, হ্যাঁ, অনুর্বর জমি, হুম, ভূমি। দেখো, হ্যাঁ, যেহেতু পর্বতময়, এখানে তো কৃষিকাজ করারও কোনো সুযোগ নেই। তো সব কিছু মিলে তার কোনো কাজ নেই। এবং তার ওয়াইফও হচ্ছে কি এইজেড। কি করতে হচ্ছে তাদের সাথে? আই মেট অ্যান্ড ডোল আনইকুয়াল লজ আনটু আ স্যাভেজ রেস। কাদেরকে স্যাভেজ রেস বলা হচ্ছে? স্যাভেজ রেস কারা? ইথাকার ইয়ারা, ইথাকার মানুষগুলোকে বলা হচ্ছে রোজারা। স্যাভেজ। কারণ সে এতদিন ধরে যেভাবে জীবনযাপন করেছে, 20 বছর পরে এসে দেখে সেরকম মানুষ তার কাছে নেই, তাই বলছে। হুম, তাই বলছে। দেখো এখানে এটার মানেটা কি? মিট অ্যান্ড ডোল মানে কি? তাদের সাথে চলাচল করা, থাকা, এরকম কিছু বলছে, তাই তো। দেখো, আই মেট অ্যান্ড ডোল আনইকুয়াল লজ unto a savage race means the speaker Ulysses is forced to distribute, দেখো, mate and dole unfair laws to the people he rules over, whom he views as uncivilized, implying a sense of frustration and disdain for his subject, যে তাদের প্রতি হতাশ, হ্যাঁ, and the limitation of his position as a leader। হ্যাঁ, এইখানে mate and dole মানে কি? দিস ফ্রেজ মিনস টু ডিস্ট্রিবিউট অর অ্যালট সামথিং ইন মেজার্ড কোয়ান্টিটিস। কিন্তু আনইকুয়াল লস কেন বলা হচ্ছে? কারণ সবার সাথে সবার রকম চলছে না। দ্য লজ আর নট আনফেয়ার, ফেয়ার অ্যান্ড জাস্ট, সাজেস্টিং দ্যাট ইউলিসিস ইজ নট হ্যাপি উইথ দ্য রুলস হি হ্যাড টু এনফোর্স। হ্যাঁ, মানে এরা যে জাতি, এই জাতির সাথে এই নিয়ম দিয়ে চলে না। হ্যাঁ, তাই বলছে স্যাভেজ বলা হচ্ছে এই কারণে, তারা নিয়ম কারণ মানছে না। কারণ যে নিয়মে তিনি দেশ চালাতে চাচ্ছেন, সেই নিয়ম অনুসারে তারা চলছে না, তারা তাকে বুঝতেছে না। কারণ তাই বলছে কি, দেখো, তারা আমাকে চেনে না, আমাকে জানে না। দেখো, হ্যাঁ, তাদের কাজ কি? শুধুমাত্র হোর্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড। তাদের কাজ হলো শুধুমাত্র যে করে হোক সম্পদ সংগ্রহ করা, ঘুমানো আর খাওয়া। এছাড়া এদের আর কোনো কাজ নেই। এবং নো নট মি, এবং তারা আমাকে চিনেও না অলরেডি। কারণ 20 বছর পর যখন আমি এসেছি, তারা আমাকে না চিনতেই পারে। কারণ আমি যখন দেশ ছেড়ে চলে গিয়েছিলাম, তাই তো, তখন যাদের 5-7 বছর বয়স ছিল, তারাই এখন পূর্ণবয়স্ক। তাহলে তারা আমাকে কি করে চিনবে? অতএব আমার এখানে ভালো লাগছে না। তার মানে কি, ইউলিসিস কি খুশি দেশে ফিরে এসে? না না স্যার। হ্যাঁ, দেশে ফিরে এসে সে আসলে খুশি না, তার ভালো লাগছে না। হ্যাঁ, এই জাতির সাথে তার মিলছে না। সুতরাং সে বলতেছে আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল। দেখো, সে যে ওয়াইফ, যে সন্তান তার জন্য এতদিন অপেক্ষায় ছিল, হ্যাঁ, তার আর ভাল লাগছে না। হ্যাঁ, তারা চলছে না দিনকাল। তাই বলছে আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল। আমি যে এতদিন যে ভ্রমণ করলাম, 10 বছর ধরে আমি ভ্রমণ করেছি, আরও হয়তো বা 5 বছর হতে পারে, যখন তারা যুদ্ধে গেছিল সেই সময় একটা ভ্রমণ আছে। সব কিছু মিলে অ্যাডভেঞ্চারাস একটা আউটলুক বা মেজাজ তাদের তৈরি হয়েছে তার। হ্যাঁ, এবং এই জন্য সে শান্ত জীবন তার পছন্দ না। তাই বলছে আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল। আমি ট্রাভেল থেকে রেস্ট করতে পারছি না, আমি শান্ত থাকতে পারছি না। বরং আমি চাই কি করতে? আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। আমি জীবনের শেষ বিন্দু পর্যন্ত ড্রিঙ্ক করতে চাই। লি মানে বুঝো তো? তলানি, তলানি বলতে কি বোঝায়? একদম শেষ অবস্থায় বোতলে শেষ, কোনো কিছু পানি টানি থাকে। কোনো কিছুর, কোনো পানীয় জাতীয় যে কোনো কিছুর একদম সেডিমেন্ট, তাই তো, একদম শেষ যে অংশটুকু থাকে। হ্যাঁ, মানে কি বলবো, এখানে কি দেখাবে? এই যে মনে করো যে পাত্র শেষ হয়েও এখনো নিচে আর একটু লেগে আছে। হ্যাঁ, বা একদম ঢেলে খেয়ে নেওয়া, একদম এক বিন্দু পর্যন্ত মানে অপচয় না করা, এটাকে লি বলা হয়। হ্যাঁ, তো আমি চাই এই বোতলে মনে করো ছিল, এই বোতলের এখনও 1 ফোঁটা আছে, সেই ফোঁটা পর্যন্ত আমি বোঝাতে যাচ্ছি। তাহলে আমি লাইফটাকে ওই ড্রিঙ্কের মতো করে একদম শেষ বিন্দু পর্যন্ত এনজয় করতে চাই। হ্যাঁ, আমি একটুকুও এইভাবে বসে থেকে সময় নষ্ট করতে চাই না। আমি চাই কি, পুরোপুরি জীবনটাকে এনজয় করতে। কি কথা বোঝা গেল? হুম। তো দেখো এখানে বলছে জি স্যার। স্টিল হার্ট মানে কি? জি স্যার। স্টিল হার্ট রিপ্রেজেন্ট আ কোয়াইট ইনঅ্যাক্টিভ হোম লাইফ ল্যাকিং দ্য থ্রিল অফ এক্সপ্লোরেশন। ব্যারেন ক্র্যাক সিম্বলাইজিং আ ডাল অ্যান্ড আনস্পেয়ারিং সারাউন্ডিংস, পসিবলি রিফ্লেক্টিং হিজ ফিলিং অ্যাবাউট হিজ কারেন্ট লাইফ ইন ইথাকা। আর্ট হচ্ছে ইউলিসিস ডিজায়ার ফর অ্যাডভেঞ্চার। অতএব শেষ পর্যন্ত সে চাচ্ছে কি? দিস লাইন হাইলাইটস ইউলিসিস রেস্টলেস স্পিরিট অ্যান্ড ইজ ইয়ার্নিং টু রিটার্ন টু লাইফ অফ অ্যাকশন অ্যান্ড ডিসকভারি রাদার দ্যান সেটিং ইনটু আ পিসফুল বাই স্ট্যাগনেন্ট, বাট স্ট্যাগনেন্ট এক্সিস্টেন্স। হ্যাঁ, শান্তিপূর্ণ কিন্তু স্থির জীবন সে পছন্দ করছে না। সে তাই বলতেছে কি, আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, বরং আমি কি করতে চাই?
আমি জীবনটাকে একদম লির মতো করে পুরোপুরি এনজয় করতে চাই। দেখো কি বলছে, is I cannot while drink means the speaker is unable to stop exploring and wants to experience life to its fullest even down to the very last drop, মানে একদম সময়ের শেষ সময় পর্যন্ত, মানে মৃত্যুর আগ পর্যন্ত। হ্যাঁ, লি মানে কি আমি বলতে পারি মৃত্যুর আগ পর্যন্ত। জাস্ট লাইক দ্য ড্রিঙ্কিং আ গ্লাস অফ ওয়াইন আনটিল দেয়ার ইজ নাথিং লেফট অ্যাট দ্য বটম হোয়ার দ্য লিজ অর সেডিমেন্ট সেটেল। Essentially, it signifies a desire for continuous adventure and living life full until the end. হ্যাঁ, এই যে ড্রিঙ্কিং, এটা যদি আমরা মেটাফোর, এই ইয়াগুলো একটু খেয়াল রাখবা। দিস ইজ আ মেটাফর কম্পেয়ারিং লাইফ টু আ গ্লাস অফ ওয়াইন অ্যান্ড লিজ আর দ্য সেডিমেন্ট অ্যাট দ্য বটম। সো ড্রিঙ্কিং টু দ্য লিজ মিনস এক্সপিরিয়েন্সিং লাইফ ফুলি ইনক্লুডিং অল ইটস হার্ডশিপ অ্যান্ড কমপ্লেক্সিটিস। হ্যাঁ, যা আছে জীবনে আমি সব কিছু এখানে এনজয় করতে চাই। অতএব পুরো লাইন দিয়ে কী বলছে যে হোয়ার দ্য এইজেড অডিসিউস এক্সপ্রেস ইজ ডিজায়ার টু কন্টিনিউ অ্যাডভেঞ্চারিং ডেসপাইট হিজ ওল্ড এজ। তাকে অডিসিউস চলে এসেছে, তাই তো ইউলিসিস হয়ে গেছে কি এখানে অডিসিউস। আচ্ছা, তো এইভাবে সে জীবনের শেষ বিন্দু পর্যন্ত এনজয় করতে চায়। কারণ কি? কারণ এতদিন পর্যন্ত অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, সাফার্ড গ্রেটলি, বোথ উইথ দোজ দ্যাট লাভড মি অ্যান্ড অ্যালোন অন শোর অ্যান্ড হোয়েন দ্য দেখো থ্রু স্কার্ডিং ড্রিপস দ্য রেইনি হেডস ভেক্স দ্য ডিম সি। আই অ্যাম বিকাম আ নেম, দেখো এই পর্যন্ত আগে দেখি। আই অ্যাম বিকাম আ নেম মানে আমার নাম, একটা খ্যাতি ছড়িয়ে গিয়েছিল। মানে আমরা আছি না অনেকে, আমরা খুব খ্যাতি পছন্দ করি, তাই বলছে অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, মানে আমি সকলের সাথে এনজয় করেছি খুব। হ্যাভ সাফার্ড গ্রেটলি, শুধু এনজয়ই করিনি, সাফারও করেছি, বোথ করেছি, নাকি বোথ এনজয় করেছি, সাফারও করেছি। কাদের সাথে? উইথ দোজ দ্যাট লাভড মি, তাদের সাথে যারা আমাকে ভালোবাসতো। কারা ভালোবাসতো? কাদের কথা বলছে বলো তো? যারা যুদ্ধ করছে একসাথে তাদের। একসাথে নাকি কম্প্যানিয়ন, তাই তো, তার যে কমরেড, যারা একসাথে তারা মিলে যুদ্ধ করেছে তাদের কথা বোঝানো হচ্ছে। সকলে মিলে বলছে কি আমরা একসাথে এনজয় করেছি, একসাথে চলেছি, একসাথে সাফারও করেছি। কখনো কখনো একসাথে, আবার কখনো কখনো কেমন, কখনো কখনো অ্যালোন, বিশেষ করে অনশোর। কখনো কখনো দেখা যাচ্ছে সঙ্গীরা তাকে ছেড়ে চলে গেছে, তার উপর রাগ করছে, হ্যাঁ, বা কোনো না কোনো কারণে সে হয়তো বা অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, হ্যাঁ, অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সে একাকী আছে, কোথাও আটকা পড়েছে। যদি ইউলিসিস ইয়াটা পড়ো, ওডিসিউসটা, তাহলে বুঝবা যে কী ধরনের সাফারিংয়ের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। তাই কি বুঝতে পারছো যে আমরা একসাথে এনজয় করেছি, একসাথে সাফার করেছি, এবং একসাথে আমরা কখনো একাকী, তাই তো, কখনো আবার একসাথে সকলে মিলে আমরা চলেছি। তাই বলছে অ্যান্ড হোয়েন, বিশেষ করে কখন সাফার করেছি? হোয়েন থ্রু স্কার্ডিং ড্রিপস দ্য রেইনি হাইডস ভেক্স দ্য ডিম সি। এই যে হাইডস কি দেখো, আমরা যদি একটু দেখি, নক্ষত্র, নক্ষত্র। আচ্ছা দেখি আমরা, হ্যাঁ, স্টার ক্লাস্টারকে বোঝানো হয়। আমরা একটু ইমেজটা দেখে নিই। যে কি করে? সমুদ্রকে উত্তাল করে। হ্যাঁ, আমরা জানি চাঁদের সাথে জোয়ার ভাটার একটা সম্পর্ক আছে, তাই না? এই যে জি স্যার। হাইটস ইজ দ্য নেম অফ স্টার ক্লাস্টার ইন দ্য দেখো টারাস কনস্টেলেশন অ্যান্ড আ গ্রুপ অফ নিমস ইন গ্রিক মিথোলজি। তাহলে শুধু নক্ষত্রকেই বোঝাবে না, সাথে সাথে আমরা কিন্তু এখানে যেটা দেখবো সেটা নক্ষত্র না, এখন দেখবো সেটা হচ্ছে আ গ্রুপ অফ নিমস ইন গ্রিক মিথোলজি, যারা সমুদ্রের নিম্ফ। হ্যাঁ, বিশেষ করে গ্রিক মিথোলজির ক্ষেত্রে দেখো, ইন গ্রিক মিথোলজি দ্য হাইটস ওয়ার আ গ্রুপ অফ নিমস অ্যান্ড সিস্টার অফ দ্য প্লেইডস। দে ওয়ার নন অ্যাজ রেইন মেকার অর রেইনি ওয়ান্স, মানে তারা বৃষ্টি তৈরি করে বা ঝড় তৈরি করে, ঠিক আছে তো। দে নার্চার দ্য ইনফ্যান্ট ডিওনিসাস অ্যান্ড ওয়ার প্লেসড অ্যামং দ্য স্টার্স অ্যাজ এ রিওয়ার্ড। দ্য নেম হাইটস কেম ফ্রম দ্য অ্যানশিয়েন্ট গ্রিক, ইত্যাদি। এখন দেখো ইমেজটা দেখলে আমরা বুঝতে পারবো, এই যে যদি আমরা তারাকে বোঝাই তাহলে এই শেপের, এই যে এই শেপের টাটারাস, এই শেপটাকে মেনলি নির্দেশ করে, ঠিক আছে। তো ধরা হয়ে থাকে এই শেপে তারাটা এক ধরনের শক্তিকে নির্দেশ করে, যে শক্তি আমাদের ঝড় বৃষ্টি এগুলোকে সৃষ্টি করে। তাহলে আমরা যদি নিম ধরি বা গডেসি ধরি বা স্পিরিটই ধরি, তাহলে তারা কি করে? ডিম সিকে তখন ভেক্সড করে দেয়। ভেক্সড মানে উত্তাল করে দেয়। তখন আমরা কি করেছি? আমরা
দেখো রেইনি হেইটস যখন শান্ত সমুদ্রকে উত্তাল করে তুলেছে, তখন আমরা থ্রু স্কার্ডিং স্কার্ডিং ড্রিফটস মানে কি, স্কার্ডিং মানে কি, এখানে কিন্তু স্কার্ডিং বলতে আমরা ঢেউকে বুঝছি, তাই তো, সমুদ্রের যে উত্তাল ঢেউকে বুঝছি, তার ভিতর দিয়ে আমাদেরকে চলতে হয়েছে। দেখো বলছে কি, থ্রু কার্ডিং ডিপস দ্য রেইনি হেডস ভেক্স দ্য ডিম সি মিনস হোয়েন দ্য স্টর্মি স্টার ক্লাস্টার হাইটস মুভিং কুইকলি থ্রু দ্য ক্লাউডস স্কার্ডিং ডিপস এজিটেটেড দ্য ডার্ক সি উইথ রেইন, ইসেন্সিয়ালি ডেসক্রাইবিং আ রাফ অ্যান্ড স্টর্মি সি ভয়েস, তাই তো, যেখানে রাফ অ্যান্ড স্টর্মি বিশাল ঢেউ রয়েছে, রেফারেন্সিং আ ক্লাসিক্যাল অ্যালিউশন হোয়ার দ্য রাইজিং অফ দ্য হাইটস কনস্টেলেশন ওয়াজ অ্যাসোসিয়েটেড দ্য স্টর্মি ওয়েদার, মনে করা হয়ে থাকে যে একটা ঝড় হয়। হ্যাঁ, দেখো তাহলে কুইকলি মুভিং ক্লাউডস স্কারিং ডিপস, সেই ক্লাউড মানে কি, যখন ঝড় হয় তখন মেঘ উড়ে যায়, সাথে সাথে সমুদ্রে বিশাল উত্তাল ঢেউ তৈরি হয়, তার ভিতর দিয়ে আমাদেরকে সাফার করতে হয়েছে, আমাদেরকে চলতে হয়েছে। তাহলে এই লাইন দিয়ে কি বলতে যাচ্ছে, দিস লাইন ইজ ইউজ বাই ইউলিসিস টু ইভোক মেমোরিজ অফ দ্য টিমেলচুয়াস সি জার্নি ডিউরিং ইস লং ট্রাভেলস আফটার দ্য ট্রোজান ওয়ার। তাহলে ট্রোজান ওয়ার শেষ করে বাসায় ফিরতে গিয়ে, তাই তো, যে সমুদ্র যাত্রা তারা করেছিল, এই সমুদ্রের যে মানে উত্তাল যে সমুদ্রের যে মেমোরি, সেগুলোকে তিনি স্মরণ করছেন, যে এইরকম উত্তাল সমুদ্রের মধ্য দিয়েও আমরা কি করেছি, একসাথে এনজয় করেছি, একসাথে সাফার করেছি, এবং সাথে সাথে কি, এই সাফারিংয়ের জন্য আমাদের একটা নাম হয়ে গেছে, আই বিকাম আ নেম, আমাদের সাহসিকতা, আমাদের যুদ্ধ, আমাদের শক্তির জন্য আমাদের একটা নাম হয়ে গিয়েছিল। ইউলিসিসকে সবাই চিনে নাকি, এরকম একটা বিষয়। হ্যাঁ, ইউলিসিস হিরো। কারণ কি, ফর অলওয়েজ রোমিং, কারণ আমরা সবসময় রোম করতাম কি নিয়ে, উইথ আ হাংরি হার্ট, একটা ক্ষুধার্ত হৃদয় নিয়ে। কিসের ক্ষুধা, খাবারের নাকি জ্ঞানের? জ্ঞানের কথা। হ্যাঁ, জ্ঞানের ক্ষুধা, জানতে চাই, আরো অনেক কিছু জানতে চাই, দেখতে চাই। তাই বলছে মাস হ্যাভ আই সিন অ্যান্ড নন, আমি অনেক কিছু দেখেছি, জেনেছি। সিটিজ অফ মেন অ্যান্ড ম্যানার্স, অনেক মানুষ দেখছি, অনেক শহর দেখছি, তাদের আচরণ দেখছি, তাদের ক্লাইমেট দেখছি, কাউন্সিল অ্যান্ড গভর্নমেন্ট দেখছি। মাই সেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল, তাই তো, যেমন আমি তাদেরকে সম্মান করেছি, সবাই আমাকে সম্মান কম করেনি, মানে আমি একটা সম্মানজনক মানুষে রূপান্তরিত হয়ে গেছিলাম, ঠিক আছে তো। দেখো, হ্যাঁ, মাই সেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল, মানে কি, দ্য স্পিকার কনসিডার দেমসেলফ টু বি নট ইনসিগনিফিকেন্ট অ্যান্ড আনইম্পর্টেন্ট, রাদার হেল্ড ইন হাই রিগার্ড বাই এভরি ওয়ান এলস, essentially saying that I am not the least important person here but I am respected by all, তাই তো, আমি কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, আমাকে সবাই সম্মান করতো, তাই তো, সবাই আমাকে ভালোবাসতো, এভাবেই কিন্তু এই কথাটা বলা হচ্ছে। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, তার মানে কি, কেমন শক্তি, ক্ষমতা, হৃদয়, হ্যাঁ, ভক্তি, নিজের জ্ঞানের প্রতি, নিজের অ্যাডভেঞ্চারের প্রতি, যে আমি আরও জানতে চাই, আমি আরও দেখতে চাই, আমি এভাবে একা থাকতে, ঘরে চুপচাপ বসে থাকতে চাই না। তো যাই হোক, তাই বলছে যে ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, মাস হ্যাভ আই সিন অ্যান্ড নন, সিটিজ অফ মেন অ্যান্ড ম্যানার্স, ক্লাইমেটস, কাউন্সিল, গভর্নমেন্টস, মাই সেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল, বলছে আমিও কম সম্মানজনক অবস্থানে ছিলাম না, সবাই আমাকে সম্মান করত। এবং কি করেছি, অ্যান্ড ড্রাং ডিলাইট অফ বেটেল উইথ মাই পিয়ার্স, এবং আমি আমার পিয়ার্সদের সাথে, সঙ্গীদের সাথে, তাই তো, ব্যাটলের যে ডিলাইট, সেটা আমরা এনজয় করেছি। ব্যাটলের ডিলাইট কি, মানে যুদ্ধ করার মধ্যেও এক ধরনের আনন্দ আছে না, যারা যোদ্ধা তারা যুদ্ধ করে মজা পায়। কোথায় যুদ্ধ করেছে তারা, কোথায় যুদ্ধ করছে? ট্রয় নগরী। ট্রয় নগরীতে। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়। হ্যাঁ, রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, রিঙ্গিং কেন বলা হচ্ছে, কারণ যুদ্ধের যে ঝনঝনানি নাকি, তরবারি, ঢাল তরবারের যে যুদ্ধটা হচ্ছে, তার জন্য বলছে উইন্ড। আর উইন্ডিং কেন বলা হচ্ছে, কারণ সেটা কোথায় অবস্থিত, এই যে তোমার সমুদ্রের পাশে, তাই না, ট্রয় নগরী যদি আমরা একটু দেখি, এই যে আমাদের হিরো, হ্যাঁ, অ্যাকিলিস, এই ট্রয় নগরে একটা সিনেমা আছে, দেখছো কখনো? ট্রয়ের একটা সিনেমা আছে, বুঝতে পারছো? তোমরা একটু পাইলে একটু দেখে নিও। এই হচ্ছে নায়ক। এই যে ট্রয় নামে একটা সিনেমা আছে, এটা দেখলে, আমি ট্রয় নগরীটা দেখতে চাইলাম, এই যে ট্রয়, হ্যাঁ, এই ঘোড়ার মাধ্যমে চালাকি করে, বুঝতে পারছো? এটা হচ্ছে কোথায় অবস্থিত, সমুদ্রের পাশে, তার সমুদ্র থেকে উঠে আসা যে ঢেউ, বাতাস, তাই তো, এইগুলোকে বোঝাচ্ছে।
এই যে হচ্ছে প্যারিস, কিন্তু দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্যারিস, প্যারিসের অভিনয় করছে এইজন। হুম। আর এই হচ্ছে হেলেন, অভিনয় করছে হেলেনের, এই যে ইনি হচ্ছে হেলেন। এই যে এই যে দেখো সমুদ্রের পাশে, হ্যাঁ। আচ্ছা, তো যাক, তাই বলছে অ্যান্ড ড্রাং ডিলাইট অফ ব্যাটল। এটা দিয়ে কি বলছে? দিস লাইন রেফার্স দ্যাট দ্য স্পিকার ইউলিসিস রিমেম্বার্স উইথ গ্রেট প্লেজার অ্যান্ড এক্সাইটমেন্ট দ্য থ্রিল অফ ফাইটিং অ্যালোংসাইড হিজ কমরেডস, মানে পিয়ার্স, ইন দ্য ব্যাটল অন দ্য প্লেন্স অফ ট্রয়। যে ট্রয়ের প্লেনকে কি বলা হয়েছে? হুইস আর ডিসক্রাইব অ্যাজ রিঙ্গিং, কারণ ইকোয়িং উইথ দ্য সাউন্ডস অফ ওয়ার, হ্যাঁ, ওয়ারের যুদ্ধের যে সাউন্ড, অ্যান্ড উইন্ডি ইমপ্লাইং আ হার্শ ওপেন এনভায়রনমেন্ট। স্পেশালি হি ইজ রিমিনিসেসিং, হ্যাঁ, রিমিনিসিং মানে কি? স্মরণ করা। অ্যাবাউট দ্য ইনটক্সিকেটিং জয় অফ কমব্যাট হি এক্সপিরিয়েন্স ডিউরিং দ্য ট্রোজান ওয়ার। তাহলে বসে বসে আর ভালো লাগছে না, সেই সাউন্ড যেন এখনও সে শুনতে পাচ্ছে, যুদ্ধের সেই সাউন্ড, হ্যাঁ। তো এইভাবে সে এনজয় করেছে। তাই বলছে আই অ্যাম আ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, অতএব আমি যা দেখেছি, যা এনজয় করেছি, সব কিছুর আমি একটা পার্ট হয়ে গিয়েছিলাম। তাহলে আই অ্যাম আ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট, এবং ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্ক হোয়ার থ্রু গ্লিমস দ্যাট আনরাভেলড ওয়ার্ল্ড হুজ মার্জিন ফেডস ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই হ্যাভ মুভ, হ্যাঁ। অতএব যত আমি দূরে চলে যাচ্ছি, মানে এরকম দেখো, ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্ক হোয়ার থ্রু গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড হুজ মার্জিন ফেডস ফর এভার। মনে করো দিগন্ত রেখা, তাই না? দিগন্ত রেখা তো বুঝি আমরা নাকি? এখানে যেটা বলতে যাচ্ছে সেটা একটু একটু ইয়ে আছে, আমরা যদি একটু দেখি। প্রথমে একটু দিগন্ত রেখাটা বলতে কি বোঝায়? আমরা ইয়া পড়েছিলাম না, ও টু দ্য ওয়েস্ট উইন্ড। জি স্যার। হরাইজন, এই যে দিগন্ত রেখা না, তো এই দিগন্ত রেখাটা যত আমরা সামনের দিকে এগিয়ে যাব, কি হবে? দিগন্ত রেখা কি আমরা দেখতে পাবো আদৌ, নাকি ফেড হয়ে যাবে? না, তত বেশি দূরে যাবে। তত হয়ে বেশি দূরে যাবে। যাবে, হ্যাঁ, তত দূরে যাবে। তাই বলতেছে এক্সপিরিয়েন্সটা ঠিক ওরকম ওই দিগন্ত রেখার মতো। তুমি যত মুভ করবা তত এই দিগন্ত রেখা কেমন হয়ে যাবে? ফেড হয়ে যাবে। মানে তুমি যত জানতে থাকবা জ্ঞানের, তুমি যত এগিয়ে যাবা তোমার জ্ঞান তত বিস্তৃত হবে, এবং তোমার ভিতরে যে একটা সীমা আছে সেই সীমাটা চলে যাবে, জ্ঞানের সীমা শেষ হয়ে যাবে, এটা বলতে বোঝানো হয়েছে, তাই তো? তো এটা একটা আর্কের মতো। আর্ক মানে কি? আর্ক মানে একটা সীমা, এই যে একটা দাগ, একটা সীমা, দেখতে পাচ্ছ? যদিও আর্ক বলতে এরকমটাকে বোঝায়, একটা দেখো ধনুকের মতো, যেটা আকাশকে আমরা অনেক সময় নির্দেশ করতে ব্যবহার করে থাকি। এই যে এরকম, এই অবস্থানটাকে আর্ক বলা হয়, হ্যাঁ, এই জায়গা এইরকম। তা এটা ঠিক আমরা এই আর্ক বলতে এই আর্ককে বোঝাচ্ছি না, বরং আকাশ সীমাকে বোঝাচ্ছি, তাই তো? আকাশের মানে আমাদের যদি আমরা ওপেন ফিল্ডে দাঁড়াই তাহলে দেখবো কি পুরো আকাশটা একটা আর্কের মতো। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে হচ্ছে সর্বোচ্চ উঁচু জায়গাটা, আর আকাশটা যেন এইভাবে আমার চারপাশে আমাকে ঘিরে আছে, ঠিক আছে? তার এক্সপিরিয়েন্সকেও তিনি আর্কের সাথে তুলনা করছেন, যে যত আমি তাকাচ্ছি তত যেন জ্ঞান, তত যেন এক্সপিরিয়েন্স আমি অর্জন করছি, কারণ যত এগিয়ে যাচ্ছি আমার জ্ঞানের সীমা তত বেড়ে যাচ্ছে, তাই তো? আমার আর্কটা বা আমার সীমাটা তত দূরে চলে যাচ্ছে, ফেড হয়ে যাচ্ছে, এবং আমার জগৎটা আরও বিশাল লাগতেছে। শুধু আমি যেখানে দাঁড়িয়ে আছি শুধু মনে হচ্ছে চারিদিকে সীমা, সেখান থেকে ততটুকুই, কিন্তু যত আমি মুভ করছি, যত আমি এগিয়ে যাচ্ছি, ওই সীমাটা কিন্তু তত তত ফেড হয়ে যাচ্ছে। তার মানে কি, আমি যত জ্ঞান অর্জন করছি, যত ভ্রমণ করছি, আমার এই আর্কটা বা মার্জেনটা ফেড হয়ে যাচ্ছে। দেখো, তাই বলছে ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্ক হোয়ার থ্রু গ্লিমস অ্যান্ড আনট্রাভেলড ওয়ার্ল্ড হুজ মার্জিন, দেখো, ফেডস, মানে তাহলে আমি যত এগিয়ে যাচ্ছি, যে জগৎগুলোয় আমি যাই নাই, যেটা হয়তো আমি মনে করছি ওই দূরে ওখানে কি আছে যেন, আমি এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছি, অতএব আমার মার্জিনটা ফেড হয়ে যাচ্ছে। এইভাবে হচ্ছে ফর এভার অ্যান্ড ফর এভার, আমার সেই মার্জিন, আমার সেই সীমা চিরতরে ফেড হয়ে যাচ্ছে যখন আমি মুভ করছি, ঠিক আছে? সুতরাং হাউ ডাল ইট ইজ টু পজ, হ্যাঁ, অতএব এইভাবে থেমে যাওয়াটা খুব নিরসের, নিরানন্দপূর্ণ। টু মেক অ্যান এন্ড, জীবনকে শেষ করে দেওয়া। টু টু রাস্ট আনবার্নিশড, হ্যাঁ, এইভাবে জং ধরে যাওয়া, বার্নিশ না করলে, মোছামুছি না করলে, যত্ন না নিলে যেমন রাস্ট ধরে যায়, জীবনটাও তেমনি
এইভাবে যদি বসে থাকি তাহলে জীবনটা কেমন রাস্ট হয়ে যাবে, জং ধরে যাবে। অ্যান্ড নট টু শাইন ইন ইউজ, কারণ কি যদি আমরা ব্যবহার না করি তাহলে সেটা শাইন করবে না। তাই জীবনের কাজ হলো কি, থামিয়ে না দিয়ে এটাকে ব্যবহার করা। ঠিক স্টিলের অস্ত্রের মতো নাকি লোহার অস্ত্রের মতো, যদি আমরা ব্যবহার করা বন্ধ করে দিই এটা একদম ব্যবহার না করার কারণে পুরো রাস্ট হয়ে যাবে, জং ধরে যাবে, এটা আর কাজে লাগবে না। ঠিক আছে, জি স্যার। বুঝতে পেরেছ? জি স্যার। ওকে, তো এই কারণেই মানে সে বলতে চাচ্ছে যে থেমে থাকা যাবে না। অতএব আমি যত মুভ করব আমার তত আমার অজানাকে জানা হবে, যেগুলো দেখি নাই সেগুলো দেখা হবে। এবং ওই যে দূর দিগন্ত দেখা যাচ্ছে, ওই দিগন্ত রেখার কাছে কি আছে সেটা আমি দেখতে গেলেই দেখতে পাচ্ছি ওই দিগন্ত রেখা আবার সামনে এগিয়ে যাচ্ছে। মানে কি, আমি যত সামনে এগিয়ে যাচ্ছি দিগন্ত রেখা তত এগিয়ে যাচ্ছে, এবং আমার সামনের জগৎটা আস্তে আস্তে আমি কী করতেছি, ডিসকভার করে ফেলতেছি। সুতরাং বলতেছে অ্যাজ দো টু ব্রেথ ওয়ার লাইফ, মনে হচ্ছে যেন কেউ যদি শুধু মনে করে যে অনেকের কাছে কি মানে শুধু শ্বাস প্রশ্বাস নেওয়াটাই যেন জীবন। অ্যাজ দো টু ব্রেথ ওয়ার লাইফ, শুধু এটা মনে করলে কি হবে বলো? শুধু জীবন যদি আমরা যে বেঁচে আছি, শ্বাস প্রশ্বাস চলছে মানে জীবন আমি বেঁচে আছি, অতএব এইটুকুই যথেষ্ট, এরকম করে হবে জীবন? নাকি জীবন না, ইউজ স্যার। করতে হবে? জীবনকে আমার ব্যবহার করতে হবে, তাই না? যদি ব্যবহার করি তাহলে, বানানটা ভুল হয়ে গেল, পাগল হয়ে গেলাম নাকি, তাড়াহুড়ো করলে যা হয়। অ্যাজ দো, দেখো অ্যাজ দো টু ব্রেথ ওয়ার লাইফ, এটা মানে দিয়ে কি বলছে? দ্য স্পিকার ইউলিসিস ফিলস লাইক সিম্পলি এক্সিস্টিং অর গোয়িং থ্রু দ্য মোশনস অফ লাইফ ইজ নট এনাফ। হ্যাঁ, হি ক্রেভস আ লাইফ ফিল্ড উইথ অ্যাকশন, অ্যাডভেঞ্চার অ্যান্ড পারপাস, জাস্ট অ্যাজ ব্রেদিং ইজ এসেন্সিয়াল টু ট্রুলি বিং এ লাইফ। হ্যাঁ, এই জিনিসটা তাই বলছে লাইফ পাইলড অন লাইফ ওয়ার অল টু লিটল। জীবনকে যদি আমরা জীবনের উপরে পাইল করতে থাকি, পাইল মানে কি? জমা করা, তাই না? পাইল মানে কি? স্তূপ করা করা বা বা জমা করা। জমা করা। এটা দিয়ে আসলে কি বলতে চাচ্ছে? যে আমরা শুধু জীবন শুধু ব্যবহারই না করি। তাই বলছে দেখো লাইফ, এটা মানে হলো যে ইভেন ইফ ইউলিসিস হ্যাড আ লাইফ টাইম স্ট্যাকড অন টপ অফ অ্যানাদার লাইফ, মানে কি একটার পর একটা লাইফ যদি আমার এরকম স্টুপ করা থাকে সেটাকে আমার লিটল মনে হবে। দেখো ইট উডন্ট বি এনাফ টাইম টু এক্সপিরিয়েন্স এভরিথিং হি ডিজায়ার্স। হ্যাঁ, স্পেশালি হি ফিলস হিজ লাইফ ইজ টু শর্ট টু অ্যাচিভ অল হি ওয়ান্টস টু ডু ইভেন হি হ্যাড অ্যান এক্সট্রাঅর্ডিনারি লং লাইফ। মানে লাইফ পাইল্ড আপন লাইফ মানে কি, হয়তো আমার 100টা জীবন দেওয়া আছে, এরকম 100টা জীবন আমাকে দিয়ে দিয়েছে, এরপরেও দেখো লাইফ পাইল্ড অন লাইফ ওয়ার টু লিটিল, অল টু লিটিল হয়ে যাবে, অ্যান্ড ওয়ান টু মি লিটিল রিমেন্স। হ্যাঁ, এবং সেটুকু আমার কাছে কি খুবই কম মনে হবে। কারণ কি, কারণ আমি যেভাবে আগ্রহী, আমি যেভাবে জ্ঞান অর্জন করতে চাই, এর কাছে আমার এই জীবন, এই একটা জীবন, 100টা জীবন হলো তো কি হতোই, আমার জীবন হচ্ছে একটা, ওয়ান অফ, তার মধ্যে একটাই আছে, এই একটা জীবন কেমন হবে বলো? দেখো অ্যান্ড অফ ওয়ান টু মি লিটিল রিমেন্স, এর মানে হলো ইউলিসিস নাও ওল্ড অ্যান্ড হি হ্যাজ ভেরি লিটিল টাইম লেফট ইন হিজ লাইফ, signifying that most of his life has already passed and only a small portion remains for him to experience anything further। তার মানে এখানে রয়েছে কি ছোট্ট একটা জীবন, অ্যান্ড ওয়ান অফ, দেখো অনেকগুলোর মধ্যে লাইফ পাইল্ড অন লাইফ, এটা তো এমনিতেই ছোট ছিল, তাহলে হাজারো জীবন যদি আমাকে দিত সেটাও ছোট মনে হতো, কিন্তু তাহলে এই একটা লাইফ কেমন হবে? এ তো তাহলে আরও ছোট। হ্যাঁ, অফ ওয়ান টু মি লিটিল রিমেন্স বাট এভরি আওয়ার ইজ সেভড ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স। হ্যাঁ, ইটার্নাল সাইলেন্স বলতে কি বোঝানো হচ্ছে? হোয়াট ইজ দ্য মিনিং অফ ইটার্নাল সাইলেন্স? মৃত্যু। হ্যাঁ, অতএব আমাকে এখন কি করতে হবে? মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তকে আমার সেভ করতে হবে। কিভাবে সেভ করা যায় জীবন বলো? ঠিকঠাক ভাবে ব্যবহার করে। হ্যাঁ, তাই বলছে কি বাট এভরি আওয়ার, মানে কি করছে দ্যাট এভরি মোমেন্ট অফ লাইফ ইজ প্রেশাস বিকজ ইট সেভড ফ্রম দ্য ফাইনালিটি অফ ডেথ। অতএব মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে গুরুত্বপূর্ণ। হুইচ ইজ রিপ্রেজেন্টেড অ্যাট ইটার্নাল সাইলেন্স, মৃত্যুকে। হ্যাঁ, essentially it emphasizes the importance of making the most of each moment as life is finite। জীবন যেহেতু সীমিত, অতএব প্রত্যেকটা মুহূর্তকে আমাকে ব্যবহার করতে হবে। অতএব মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা আওয়ার আমার কাছে প্রেশাস। হ্যাঁ, এবং তার থেকে বেশি কিছু, সামথিং মোর অ্যান্ড আ ব্রিঙ্গার অফ নিউ থিংস। হ্যাঁ, যদি 1 সেকেন্ডও থাকে, এই 1 সেকেন্ডেও আমরা অনেক কিছু শিখতে পারি, নতুন কিছু আমরা জানতে পারি। অতএব প্রতিটা মুহূর্ত আমার কাছে গুরুত্বপূর্ণ।
সুতরাং and while it were for some 3 sons to store and hoard of myself, অতএব এই ছোট্ট জীবনকে যদি আমি শুধু কি করি, সঞ্চয় করি আর কাজ করি, তাতে কি লাইফের কিছু যায় আসে? যদি আমি কিছু না জেনে শুধুমাত্র আমি টাকা পয়সা ইনকাম করে গেলাম, কিন্তু কিছু দেখলাম না, কিছু জানলাম না, এই জীবনের কোনো মূল্য আছে বলো? অতএব এটাকে তিনি বলছেন ভাইল মানে কি? ডিসগ্রেসফুল, ঘৃণ্য। মানে কি বলছে দেখুন, ইট উড বি আটারলি ডিসগ্রেসফুল অ্যান্ড কন্টেম্পটেবল টু সিম্পলি সিট আইডল অ্যান্ড প্রিজার্ভ ওয়ান সেলফ ফর আ শর্ট পিরিয়ড অফ টাইম। 3 sons বলতে কি বোঝানো হচ্ছে এখানে? এসেনশিয়ালি এটা বলছে কি 3 sons, দেখো হি আর রিপ্রেজেন্টেড অ্যাজ 3 sons, লাইকলি মিনিং 3 years. Essentially saying a life without pursuit or adventure is not worth living, and even if it means living a little longer. মানে দেখো, দিস রেফার্স টু আ শর্ট পিরিয়ড অফ টাইম। 3 sons মানে আমরা বুঝবো শর্ট পিরিয়ড, এই মেটাফোর অর্থে ব্যবহার করা হয়েছে। 3 sons টু স্টোর অ্যান্ড হোল্ড মানে কি? জাস্ট শুধু প্যাসিভলি জমা করে রাখা সব কিছু, নাকি জীবনটাকে ওই মানে ইয়ার মতো, সম্পদের মতো সঞ্চয় করে রাখা, ইউজ না করা। হ্যাঁ, তো ইউলিসিস এখানে কি বলছেন? এক্সপ্রেসিং স্ট্রং অ্যাভারশন টু আ লাইফ অফ কোয়াইট স্ট্যাগনেশন, অতএব স্থির জীবনকে তিনি ঘৃণা করছেন। অ্যান্ড ইজ ডিক্লেয়ারিং হিজ ডিজায়ার টু কন্টিনিউ সিকিং নিউ এক্সপিরিয়েন্সেস অ্যান্ড নলেজ ডেসপাইট হিজ ওল্ড এজ। তাহলে ওল্ড এজ সত্ত্বেও হয়তো আর কিছুদিন তিনি বাঁচবেন, কিন্তু এই বাঁচিয়ে রাখা যতটুকু সময় আছে, এই সময়টুকুও আমি ব্যবহার করতে চাই। শুধু স্টোর করে রাখলে এটা চলবে না। স্টোর করাটাকে আমি ঘৃণ্য মনে করি, কারণ কি, মরে গেলে তো সব শেষই হয়ে গেল। তার আগ পর্যন্ত যত কি করা যায় নিজেকে ব্যবহার করা যায়, নাকি? কি বুঝতে পেরেছো? জি স্যার। দেখো, ফর অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার। গ্রে স্পিরিট মানে কি? এই বৃদ্ধ বডির মধ্যে যে গ্রে স্পিরিটটা রয়েছে, গ্রে স্পিরিট কেন কি বলা হচ্ছে? কেন ওল্ড এজ বলা হচ্ছে, নাকি? এখনো জ্বলছে ভিতরে, যেন একজনের পুড়ে যাচ্ছে, আকাঙ্ক্ষায় পুড়ে যাচ্ছে। ইয়ার্নিং ইন ডিজায়ার টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার। আমরা যেমন নৌকায় চড়ে, তাই তো জাহাজে চড়ে ওই সিঙ্কিং স্টারটাকে ফলো করি দিক নির্দেশনা হিসাবে, তাই না? যে এই দিকে আমাদের যেতে হবে। ঠিক ওই রকমভাবে সিঙ্কিং স্টার যেমন করে আমরা দেখি, ওরকম করে নলেজটাকে আমাদের ফলো করতে হবে। হ্যাঁ, বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, বিশেষ করে মানুষ যা চিন্তা করতে পারে তারও বাইরে গিয়ে আমাকে চিন্তা করতে হবে। হ্যাঁ, দেখো তাহলে বিয়ন্ড দ্য আটমোস্ট, বিয়ন্ড মানে কি? বাইরে না। আটমোস্ট বাউন্ড মানে মানুষের যে সীমা রয়েছে, চিন্তারও তো একটা সীমা আছে, নাকি? তার বাইরের কিছু আমি আরো জানতে চাই। বলছে বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট means going beyond the limits of what a man can comprehend and conceive, referring to ideas, concept of knowledge that are so far reaching they are essentially impossible for the brain to fully grasp. হ্যাঁ, সেটাও তিনি চান। মানে মানুষ চিন্তা করতে পারে না, মানুষ ভাবতে পারেনি, সেই পর্যন্ত তিনি ভাবতে চান, এমনটা বলা হয়েছে। দেখো, ইট অফেন রিপ্রেজেন্টস আ রিলেন্টলেস পারসুট অফ নলেজ অ্যান্ড ইভেন ইট সিমস আনঅ্যাটেইনেবল, মানে ভাবতে পারে না, তারপরেও এমফেসাইজিং দ্য আইডিয়া অফ পুশিং বাউন্ডারিজ অ্যান্ড এক্সপ্লোরিং দ্য আননন। হ্যাঁ, অসীম বিষয়কে মানুষের কি, মানুষ যা চিন্তা করতে পারে না, তার ভিতরেও বাইরেও চিন্তা করার ক্ষমতা আছে কিনা মানুষের? আছে। জি স্যার। কেমন একটা উদাহরণ বলো দেখি। কখনো কি মানুষ ভেবেছিল যে আমেরিকার মানুষের সাথে আমি সরাসরি কথা বলবো ভিডিও কলে? বলো তো। না স্যার। ভাবিনি। এটা কি মানুষের চিন্তার বাইরে, কিন্তু কেউ না কেউ এই চিন্তার বাইরে গিয়ে চিন্তা করেছে। এই জন্য আজকে আমরা অনেক কিছু পাচ্ছি। এই যে কম্পিউটার, এই যে ইন্টারনেট, এই যে ফেসবুক, এই যে যোগাযোগের মাধ্যমগুলো, হ্যাঁ, আজকে এআই ইউজ করছি, এগুলো হয়তো একসময় আমিও একসময় ভেবেছি, ইস যদি এমন কোনো ক্যালকুলেটর থাকতো যে আমি টিপ টিপ করে টিপে দিব, এত ডিকশনারি ঘাটতে হবে না ইংরেজি পড়তে গিয়ে, ওয়ার্ড টিপে দিব, মিনিং চলে আসবে, ভেবেছি এক সময়। কিন্তু সেটাও আজকে কি তাই শুধু কি ওয়ার্ড টিপতে হচ্ছে, নাকি একটা সেন্টেন্সের মিনিংয়ে দিয়ে দিচ্ছে সাথে সাথে? হ্যাঁ, পুরো গুগল মনে হচ্ছে কি একটা জ্ঞানের সীমা। শুধু তুমি কি জানতে চাও তাকে শুধু একটু টাচ দাও, সে কোথাকার কোন লাইনের কি মিনিং কিভাবে সব এনে দিচ্ছে। আর দিন দিন তো এই এআই, এই কিছুদিন আগে গুগলের কিন্তু এআইটা ছিল না, তাই না? এটা ইদানিং অ্যাড করা হয়েছে, এআই ওভারভিউ, এটা কিছুদিন আগে অ্যাড করা হয়েছে। এখন আবার চ্যাট জিপিটি আসছে। হ্যাঁ, এদিকে চ্যাট জিপিটি আছে, ডিপসিক আছে, মানে দিন দিন তো আরো বেড়ে যাচ্ছে। মানে এখন মনে হয় যে বই লাগবে না, টিচার লাগবে না, একজন যদি জানতে চায় সে নিজেই এনাফ। ইংলিশ লার্নিং, যে কোনো ভাষা তুমি শিখতে চাও, হ্যাঁ, তুমি এখন ইজিলি তুমি এই কাজগুলো করতে পারবা। মানে নিজেকে এখন যদি কেউ এরকম চুপচাপ বসিয়ে রাখে, তাহলে বুঝতে হবে সে খুব দ্রুত পিছিয়ে পড়বে, তাই তো? মনে করো কেউ 100 কিলোমিটার বেগে চলছে আর কেউ 5 কিলোমিটার বেগে চলছে,
এদের ফারাক কি বা দূরত্ব কি বাড়বে না দ্রুত? বলো। জি স্যার। তাহলে তুমি যদি এরকমভাবে 5 কিলোমিটার বেগে চলো আর একজন যদি 100 কিলোমিটার বেগে চলে, তোমাদের ভিতর ফারাক বেড়ে যাবে, তুমি পিছিয়ে পড়বা, প্রচুর পিছিয়ে পড়বা। অতএব এখনকার যুগটা হচ্ছে একটা গতির যুগ। এই যুগে যদি তুমি নিজেকে একটু মানিয়ে চলতে না পারো, আলটিমেটলি তুমি পিছিয়ে পড়বা। কারণ ইন্টারনেট, ফেসবুকে দেখলে আমার পুরো মাথা খারাপ হয়ে যায় যে মানুষ কি না কি করতেছে বর্তমানে। হুম। খারাপ কথাগুলো বাদ দিলাম, আমি পজিটিভের দিকের কথাই বলছি। পজিটিভ অনেক কিছু আছে, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব। হ্যাঁ, আর ইউটিউবে দিলে যে তুমি এখন সব পাচ্ছ, কারণ সবাই আমরা ম্যাটেরিয়ালস দিতেই আছি। হ্যাঁ, আজ থেকে 5 বছর আগে যা দেখছিলাম এখন থেকে অনেক বেশি অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ, তাই বলতেছি যে ঠিক এরকম ইউলিসিসের মতো একটা কি থাকতে হবে, একটা জ্ঞানের প্রতি একটা জোশ থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। আমাদের এত ভ্রমণ করতে হচ্ছে না, ইন্টারনেটে এখন আমাদেরকে ভ্রমণ করিয়ে দিচ্ছে। হ্যাঁ, গুগল বিশেষ করে, কিছু তো বলার নেই আর, পুরো একদম মানে কি বলবো, অবাক করা কাণ্ড বর্তমান যুগে। হ্যাঁ, কি বুঝতে পেরেছো সবাই? মানে এই কবিতাটা পড়লে কি দুঃখের কবিতা, আনন্দের কবিতা, না একটা আলাদা 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 একটা মানে মোটিভেশনের কবিতা? কেমন? মোটিভেশনাল, হ্যাঁ, এটা একটা মোটিভেশন। মানে নিজেকে বসিয়ে রাখা, চুপচাপ রাখা, মানে নিজেকে ধ্বংস করা। হ্যাঁ, আসলে এটা নিজেকে জাস্ট যদি বসিয়ে রাখো, চুপচাপ যদি ভাবো, অলসতায় জীবনযাপন করো, তাহলে জীবনটাকে নষ্ট করা ছাড়া কিছু নাই। এতে তুমিও সাফার করবা, সাথে সাথে পরবর্তী তোমার যে জেনারেশন আসবে তাদের নিয়ে তোমাকে সাফার করতে হবে। অতএব মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে এভাবেই একটু শক্তি বা গতি নিয়ে আগাতে হবে, ঠিক আছে? হুম। এটুকু তো মনে হচ্ছে শেষ করতে পারবো না, যাও এটুকু আমরা শেষ করি এটুকু। হ্যাঁ, এরপর আবার 9টার দিকে একটা পড়ানো আছে, মানে সব মিস করার কারণে সব চাপে গেছে আমার উপরে, কয়েকদিন খুব মিস হয়ে গেল। আচ্ছা, তো বলছে দিস ইজ মাই সান মাইন ওন টেলিমাকাস। তাহলে ছেলের নাম কি? টেলিমেকাস। টেলিমেকাস না, বলছে এই আমার ছেলে, আমার টেলিমেকাস। দেখো, আমার বলছে মাইন ওন টেলিমেকাস, টু হুম আই লিভ দ্য সেপ্টার অ্যান্ড দ্য আইল। আমি আমার এই সেপ্টার এবং আমার এই আইলকে আমি রেখে যাচ্ছি। আইল মানে কি? দেশ নাকি? দেশ। এখানে আইল বলতে কি বলছে? দ্বীপটাকে বা রাজ্যটাকে বোঝাচ্ছে, যে আমি এর কাছে রেখে যাচ্ছি। লিভ মানে কি? টু হুম আই লিভ, ছেড়ে যাচ্ছে। ছেড়ে যাওয়া, তাই তো? আর এখানে আইল বলতে রাজ্য, আর সেপ্টার বলতে হচ্ছে লিডারশিপ বা রাজত্ব। সেপ্টার কিন্তু রাজত্বের প্রতীক, ঠিক আছে তো? সেপ্টার মানে কি? সেপ্টার বলতে কিন্তু আমরা এই লাঠিটাকে বুঝি, রাজদণ্ড বুঝি আমরা। জি স্যার। এই যে একটা ওয়ান্ড বা লাঠি, এই যে এরকম রাজদণ্ড। তাহলে আমি আমার এই দেশ এবং এই সেপ্টার বা রাজক্ষমতা আমি আমার ছেলের কাছে রেখে গেলাম। ওয়েল লাভড অফ মি, আমার খুবই প্রিয় আমার সন্তান। হ্যাঁ, ডিসার্নিং টু ফুলফিল দ্য দিস লেভার, এবং আমি যে লেভার তাকে দিয়েছি, আমি যে দায়িত্ব দিয়েছি, আমি মনে করি সেই দায়িত্ব খুব, দেখো, বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড আর আগেড পিপল। হ্যাঁ, খুব সুন্দরভাবে সে দায়িত্ব পালন করতে পারে, বিশেষ করে এই যে অশিক্ষিত অমার্জিত মানুষগুলোকে সে তাদেরকে খুব যত্ন সহকারে মাইল্ড করতে পারবে, মানে কি টেম করতে পারবে, তাদেরকে এডুকেট করে নিতে পারবে। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ সাবডিউড দেম টু দ্য ইউজফুল অ্যান্ড টু দ্য গুড। হ্যাঁ, এবং সে ধীরে ধীরে এই সকল রাগেড অশিক্ষিত অমার্জিত মানুষগুলোকে সে ইউজফুল করে নিতে পারবে, তার দেশের কল্যাণে এই মানুষগুলোকে সে ব্যবহার করতে পারবে। সে, তার এই যোগ্যতা আছে বলে আমি মনে করি। মোস্ট ব্লেমলেস ইজ হি, সে হচ্ছে নিষ্পাপ একটা শিশুর মতো। হ্যাঁ, সন্তান সেন্টার্ড ইন দ্য স্পেয়ার অফ কমন ডিউটিস, যে কোনো দায়িত্বের সেন্টারে তাকে পাওয়া যায়। হ্যাঁ, যে কোনো কাজ দিলে সে কখনো কাজকে অস্বীকার করে না, সে ওই কাজের একদম সেন্টারে চলে যাবে। ডিসেন্ট নট টু ফেইল ইন অফিস অফ টেন্ডারনেস, এবং সে এত দক্ষ, এত যোগ্য যে আমি যে দায়িত্ব তাকে দিয়ে গেলাম, এই দায়িত্ব সে কখনোই ফেল হবে না। অ্যান্ড পে মোর মিট অ্যাডোরেশন টু মাই হাউস হেল্ড গডস, এবং আমরা, দেখো, সে শুধু যে দায়িত্ব পালন করে তা নয়, বরং আমি যখন চলে যাব, আমার যে হাউস হেল্ড গডগুলো আছে, মানে আমরা যে দেবদেবীতে বিশ্বাস করি, সেই দেবদেবীদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা বা ভালোবাসা তার আছে, মানে তাদেরকেও সে মানে একজন দক্ষ যোগ্য ব্যক্তি, নাকি টেলিমেকাস? জি স্যার। হ্যাঁ, মোটামুটি দেখো, বলছে ইউলিসিস বলছে কি, হোয়েন ইউলিসিস ডাইজ হিজ সান টেলিমেকাস শুড কন্টিনিউ টু শো প্রপার রেসপেক্ট অ্যান্ড ডেভোশন টু দ্য ফ্যামিলি গডস, ফুলফিলিং হিজ ডিউটিস অ্যাজ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড বাই অনারিং দেয়ার ট্রেডিশনস অ্যান্ড বিলিফ। মানে সে ট্রেডিশন মেনে চলবে, সে ধর্ম মানবে, সে সব কিছুই সুন্দর করে করবে। বিশেষ করে হোয়েন আই এম গন বলতে এটা মৃত্যুও বোঝাতে পারে, অথবা তিনি যে এখন ভ্রমণে যাবেন এই ভ্রমণটাকেও কিন্তু বোঝাতে পারে।
অর্থাৎ ইন দ্য পোয়েম ইউলিসিস ইজ রেস্টলেস অ্যান্ড ডিজায়ার টু কন্টিনিউ এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ড, কন্ট্রাস্টিং উইথ হিজ সান টেলিমিকাস হু ইজ কন্টেন্ট টু স্টে হোম অ্যান্ড ম্যানেজ দ্য কিংডম রেসপন্সিবলি ইনক্লুডিং আপহোল্ডিং ফ্যামিলি ট্রেডিশন। একটা পরীক্ষায় শর্ট নোট থাকে অনেক সময় যে কন্ট্রাস্ট বিটুইন ইউলিসিস অ্যান্ড হিজ সান টেলিমিকাস, কে কেমন? টেলিমিকাস মোটামুটি শান্ত, তাই না, খুবই স্থির হোমলি মানুষ, আর অ্যাডভেঞ্চারাস মানুষ হচ্ছে কি ইউলিসিস। এরকম কোশ্চেন আছে, সেগুলো তো অবশ্যই দিয়ে দিব। সুতরাং তাহলে হিজ ওয়ার্ক মানে সে তার কাজ করবে, আর আমি আমার কাজ করব। আমি আমার কিসের কাজ করব? আমার কাজ কি? জ্ঞান অর্জন জ্ঞান করা। অর্জন, তাই তো, জ্ঞান অনুসন্ধান করা, এটা হচ্ছে আমার কাজ। আর তার কাজ হলো কি? রাজ্য হ্যাঁ, রাজ্য পরিচালনা। হ্যাঁ, সে হচ্ছে তার কাজ করবে, আমি আমার কাজ করব। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখতে হচ্ছে আমাকে। তাহলে বাকিটুকু এবং সাথে আগামী দিন হয়তো প্যাট্রিয়ট যে কবিতাটা আছে ওই দুটো আমরা শেষ করে ফেলবো। তো বুঝতে পারছো কবিতাটা? জি স্যার। যাতে তোমাদের বইয়ের যে প্যারাফ্রেজ আছে সেই অংশটুকু একটু সুন্দর করে পড়ে নিও। যদি কোনো সমস্যা থাকে আগামীকাল আলোচনা করা যাবে। হ্যাঁ, আর বাকি পড়াগুলো কিন্তু নিয়মিত করবা। সময় কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, এখনও যদিও থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের হয়নি, থার্ড ইয়ার রুটিন হয়নি, মোটামুটি এখনও সময় পাবা যথেষ্ট, কিন্তু পড়তে হবে ভালো করে, ঠিক আছে? যা পড়বা সেটা কিন্তু একবারে পড়ে ফেলতে হবে। বিশেষ করে রাইটিং স্কিলসের যে কোশ্চেনগুলো আমি দিয়ে দিচ্ছি, আজকে দিয়ে দেবো নোটিসের, এগুলো পড়ে ফেলবা। যা পড়বা সেটা একবারে পড়ে ফেলার মতো চেষ্টা করতে হবে, ঠিক আছে? তার আগে যদি পরীক্ষার আগে আমরা 1-1.5 মাস সময় পাই রিভিশন দেওয়ার জন্য, সেটা হয়তো তখন আমরা দিতে পারবো, কিন্তু এখন একদম পড়ে ফেলতে হবে। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ যে তোমরা কষ্ট করে হলেও জয়েন করেছো। এমনি কারো কোনো কথা আছে? না স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। তো আজকে এখানে শেষ করছি। ওকে, বাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।